সেটা তোমরা একটুখানি ভালো করে শিখে নাও, তাহলে তোমার ওখানে সুবিধা হবে। আর নেট গেটের জন্য তো সুবিধা হবে। আমরা একটু তাড়াতাড়ি করে করছি জিনিসটা, অর্থাৎ লিখে 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 করলে একটু বেশি সময় লাগতো। ওই একটা 16-17 ঘন্টা ক্লাস লাগে, এবার সেটা আমরা ওই 7-8 ঘন্টার মধ্যে ব্যাপারটাকে করে দেওয়ার চেষ্টা করছি। আগের দিন ক্লাসটা একটু কম হয়েছে, আদারওয়াইজ মোটামুটি 1 ঘন্টা একটা খানাস্টেক মতো লাগবে। তারপরে একদিন হচ্ছে তোমার নেট বা গেটে যে টাইপের গ্রুপ থিওরি কোশ্চেন্স গুলোকে পড়েছে সেই কোশ্চেন গুলোকে ম্যানেজ করে দেবে। তাহলে আমরা এর আগের ক্লাস পর্যন্ত, লাস্ট ক্লাসে আর কি মূলত যেটা করেছিলাম সেটা হচ্ছে সিমেট্রি, অপারেশন টপারেশন ইত্যাদি নিয়ে যে কথাবার্তা বলা হয়েছিল এটা। মানে প্রথমে আমি ওই 2টো ক্লাস বা 3টে ক্লাসের কাছাকাছি হচ্ছে তোমার বেসিক গ্রুপ থিওরিটাকে বলেছি, মানে ম্যাথমেটিক্যাল গ্রুপ থিওরিটা। তারপরের ক্লাসটাতে আমি বেসিক্যালি সিমেট্রি নিয়ে কথাবার্তা বলেছি। আজকে আমাদের যে জিনিসটা নিয়ে মূলত আলোচনা করতে হবে সেটা হচ্ছে যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ সিমেট্রি অপারেশন। মানে মূলত যে 5টা সিমেট্রি অপারেশন তোমরা আলোচনা করেছো, সেটা হচ্ছে আইডেন্টিটি অপারেশনটা একটা এক্সট্রা তোমাকে নিতে হয়েছিল। এছাড়া প্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি, অল্টারনেটিভ অ্যাক্সিস অফ সিমেট্রি, প্লেন অফ সিমেট্রি আর ইনভার্সাল সিমেট্রি বা সেন্টার অফ সিমেট্রি, এই 5টা সিমেট্রি অপারেশন, সেই অপারেশনগুলোকে কেমন করে একটা ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট করা যায় আর কি, সেইটা আমাদের আজকে টোটাল আলোচনার বিষয় হবে। হ্যাঁ, তো আজকে পুরো ক্লাসটা জুড়েই মোটামুটি সেটা নিয়ে আমরা আলোচনা করবো, যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ সিমেট্রি অপারেশন। আচ্ছা, হোয়াট উই হ্যাভ অলরেডি ডিসকাস, দেখো এই অ্যাবস্ট্রাক্ট গ্রুপ থিওরি, সেখান থেকে ডেফিনেশন অফ এ গ্রুপ, সেখান থেকে থিওরেমস, এইগুলোকে নিয়ে আলোচনা করা হয়েছিল, সাব গ্রুপ, সাইকেল গ্রুপ, গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিল ইত্যাদি ইত্যাদি আর কি। অ্যাবস্ট্রাক্ট গ্রুপ থিওরি নিয়ে যা কথাবার্তা বলা যায় সেগুলো আমরা পড়েছি। আচ্ছা, সিমেট্রি অপারেশনস এবং সেইখান থেকে কি করে সিমেট্রি পয়েন্ট গ্রুপ পাওয়া যায়, আগের দিনে যে 15টা কমন পয়েন্ট গ্রুপ, সেটা কিভাবে কোন একটা পার্টিকুলার মলিকুল কোন পয়েন্ট গ্রুপে বিলং করছে আর কি, সেটা কিভাবে ঠিক করতে হয় সেটা আলোচনা করেছিলাম। এবং ওই কোন একটা পার্টিকুলার মলিকুল দিয়ে দিল এবং সেটা কোন পয়েন্ট গ্রুপে বিলং করলো সেটা দিয়ে 2 নম্বরের এমসিকিউ হিসেবে নেট গেট এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু পরীক্ষার কোশ্চেন আসে। তোরা খুব ভালো করে দেখবে। আমি ওই আগের দিন একটা এক্সটেন্সিভ লিস্টের মতো দিয়েছিলাম আর কি, মোটামুটি ভাবে যে কোশ্চেন গুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন পরীক্ষায় পড়েছে সেগুলোকে সামারাইজ করে, হ্যাঁ, যে এই মলিকুলটা কোন পয়েন্ট গ্রুপ, ওই মলিকুলটা কোন পয়েন্ট গ্রুপ, এসব নিয়ে আলোচনা করেছি। আর এবারে যেটা কথা সেটা হচ্ছে এই যে আমরা দেখবো যেটা, যে এই যে সিমেট্রি অপারেশনস গুলো, যে 5টা সিমেট্রি অপারেশনস এর কথা বললাম, এই সিমেট্রি অপারেশনস গুলো একটা গ্রুপ তৈরি করে, যেটা আমি পয়েন্ট গ্রুপ বলছিলাম। আবার এই সিমেট্রি অপারেশন গুলো ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন আছে। তো দেখা যাবে যে যদি তুমি অ্যাবস্ট্রাক্ট সেন্সে ওই ম্যাট্রিক্স গুলোকে শুধু কনসিডার করো, সেখান থেকেও তুমি একটা গ্রুপ তৈরি করতে পারো। এবারে কথাটা হচ্ছে এই যে সিমেট্রি অপারেশনস, তার করসপন্ডিং ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন গুলো যে গ্রুপ তৈরি করছে সেটা হবে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ দ্য পয়েন্ট গ্রুপ। বোঝার চেষ্টা করো যে সিমেট্রি অপারেশনস গুলো তারা একটা পয়েন্ট গ্রুপ তৈরি করে, যেটা আমি আগের ক্লাসে আলোচনা করি, যে সিমেট্রি পয়েন্ট গ্রুপ দেখো লাস্ট ক্লাসে আমি ভালো করে ডিসকাস করেছি। সেই সিমেট্রি অপারেশনস গুলোকে ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট করব। এবার দেখা যাবে যে এই রিপ্রেজেন্টেটিভ যে ম্যাট্রিক্স গুলো, তারাও আবার একটা গ্রুপ তৈরি করছে, এবং যে গ্রুপটা তৈরি হলো সেটা হবে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ এ পয়েন্ট গ্রুপ। তো আমাদের আলটিমেটলি সেই জায়গায় আসতে হবে, কেমন করে তুমি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ এ সিমেট্রি অপারেশন করার পরে সেই ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন গুলো বা ম্যাট্রিক্স গুলো বা রিপ্রেজেন্টেটিভ ম্যাট্রিক্স গুলো, তারা একটা গ্রুপ তৈরি করছে, গ্রুপ তৈরি করে তোমার একটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন পয়েন্ট গ্রুপ হচ্ছে। সেইটা নিয়ে আজকে আমাদের টোটাল আলোচনাটা চলবে। আচ্ছা, আমরা প্রথমে যে জিনিসটা নিয়ে আলোচনা করব, মানে পরপর 2টো জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ সিমেট্রি অপারেশন প্রেজেন্ট ইন এ পয়েন্ট গ্রুপ। কোন একটা পয়েন্ট গ্রুপে যেগুলো সব ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন আছে। ওয়ান ডাইমেনশনাল কথাটার মানে আমি জাস্ট আসছি, ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন আছে। এবারে ধরো এক্সাম্পল হিসেবে আমি বলি, ধরো C2V, সেটা হচ্ছে পয়েন্ট গ্রুপ অফ অর্ডার 4, ওয়াটার মলিকুলের ক্ষেত্রে তুমি দেখেছিলে। হ্যাঁ, যেখানে 4টে ডিস্টিংক্ট সিমেট্রি অপারেশন আছে। একটা হচ্ছে যেটা আইডেন্টিটি অপারেশন, একটা C2 প্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি, যেটা অ্যালং দ্য জেড অ্যাক্সিস তুমি বেসিক্যালি রোটেট করছো, সেটাকে C2। সিগমা ভি সেটা হচ্ছে এক্স জেড প্লেন, আর সিগমা ভি প্রাইম সেটা হচ্ছে ওয়াই জেড প্লেন। তুমি যদি এই বোর্ডের প্লেনটাকে বা তোমার এই কম্পিউটারের প্লেনটাকে এক্স জেড প্লেন ধরো, তাহলে তার পারপেন্ডিকুলার যে প্লেনটা, যেটা অক্সিজেনের মাঝখান দিয়ে গেছে আর কি, সেটা বেসিক্যালি ওয়াই জেড প্লেন অ্যান্ড ভাইস ভার্সা। কেউ যদি মনে করে যে না, এই বোর্ডের প্লেনটা বেসিক্যালি তোমার ওয়াই জেড প্লেন, তাহলে পারপেন্ডিকুলার প্লেনটা পাবে এক্স জেড। তুমি যেটা খুশি ধরতে পারো, তাতে কিছু এসে যায় না। হ্যাঁ, এটা।
আচ্ছা, we want to notice the effect of the symmetry operations on a particular unit vector, say I, j and k. আমি আসলে ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন করছি। তো ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনের জন্য তোমাকে যে বেসিস বলে, যেটা মানে বেসিস ভেক্টর যেগুলো চুজ করতে হয়, এটা আইদার আই মানে আই, জে এন্ড কে, মানে ইউনিট ভেক্টর অ্যালং এক্স ওয়াই এন্ড জেড ডিরেকশন, যেগুলো ট্রান্সলেশনাল ইউনিট ভেক্টরস বলা হয়। আই যে কাছে ট্রান্সলেশনাল ইউনিট ভেক্টর। পরে তুমি রোটেশনাল ইউনিট ভেক্টরস নিয়ে কথাবার্তা বলবে, আমি আসবো সেটা। রোটেশনাল ইউনিট ভেক্টর, এটা হচ্ছে ট্রান্সলেশনাল ইউনিট ভেক্টর আই জে কে। দেখতে চাইছি এই যে ওয়াটার মলিকুলের ক্ষেত্রে, যেটা বেসিক্যালি সিটিভি পয়েন্ট গ্রুপ, এই সিমেট্রি অপারেশন গুলো কাজ করলে আই জে কে কার কি অবস্থা হবে সেটা আমি দেখতে চাইছি। আচ্ছা, আই জে কি, আই জে কে তারা কারা? তারা হচ্ছে ইউনিট ভেক্টরস অ্যালং এক্স ওয়াই এন্ড জেড ডিরেকশন রেসপেক্টিভলি। দেখো, এক্স ওয়াই জেড তারা হচ্ছে পারপেন্ডিকুলার। তোমরা দক্ষিণাবর্তী কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম সেই অনুযায়ী এক্স থেকে ওয়াই এর দিকে রাইট হ্যান্ডের স্ক্রু হলে সেটা জেড এর দিকে যাবে। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর আই, ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর জে, আর জেড অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে তোমার কে। আচ্ছা, এবারে উই ওয়ান্ট টু সি দ্য এফেক্ট অফ সিমেট্রি অপারেশনস অন আই। এই আই এর উপরে তুমি প্রথমে সিমেট্রি অপারেশন গুলোকে দেখতে চাইছো। দেখো, সিমেট্রি অপারেশন ই সেটা আই এর উপরে কাজ করছে, ঠিক আছে? হ্যাঁ, এবারে মানে মানে সিমেট্রি অপারেশন ইটা যদি আই এর উপরে কাজ করে, তুমি জানো কিছু পাল্টায় না। তার মানে কি, ইটা আই এর উপরে কাজ করলো, করে আইটাই রেখে দিল, কারণ আইডেন্টি অপারেশন মানে সে কিছু পাল্টায় না। আর তাহলে ই আই, সেটা যদি আই হয় তাহলে তুমি এটাকে লিখতে পারো ই আই। এবার এইটাকে ম্যাট্রিক্স ফর্মে লিখলে দেখো, এটা বেসিক্যালি ওয়ান ডাইমেনশনাল বলে ম্যাট্রিক্স থেকে একটা স্কেলার নাম্বার হয়ে গেছে। তুমি এটাকে লিখতে পারো প্লাস ওয়ান ইন্টু আই। তার মানে এটা দাঁড়াচ্ছে যে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা হলো, দেখো, জাস্ট সিম্পলি ওয়ানটা, ঠিক আছে? এটা যে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স হচ্ছে ওয়ানটা। আর আমি পরে আসছি যে তোমার ট্রেস বা ডায়াগোনাল এলিমেন্টের যোগফল কোন একটা ম্যাট্রিক্স, সেটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে। এটা ক্যারেক্টার অফ ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন বলে, যে আমি ট্রেস অফ দ্য ম্যাট্রিক্স সেটা আমি ক্যালকুলেট করে রেখে দিই। আর এই পার্টিকুলার ক্ষেত্রে এটা ওয়ান ক্রস ওয়ান ম্যাট্রিক্স, মানে এটা স্কেলার হিসেবে লিখেছি, বাট এটা অ্যাকচুয়ালি তুমি ভাবো এটাকে ওয়ান ক্রস ওয়ান ম্যাট্রিক্স। তার ডায়াগোনাল এলিমেন্ট মানে ওই একটা এলিমেন্ট, সেটা প্লাস ওয়ান হয়ে গেল। আর এবারে সি টু অপারেশনটা যখন তুমি কাজ করাচ্ছ, তুমি খেয়াল করে দেখো যে এই যে ছবিটা তুমি দেখাচ্ছ, সি টু অপারেশনটা কি না, বেসিক্যালি অ্যালং দ্য জেড অ্যাক্সিস তোমাকে 180 ডিগ্রি ঘোরাতে হবে। অ্যালং দ্য জেড অ্যাক্সিস যদি 180 ডিগ্রি ঘোরায়, তাহলে কি হবে, এই 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 যে আইটা তার উল্টো দিকে চলে যাবে, জেটা তার উল্টো দিকে চলে যাবে, শুধু কেটা সেটা পাল্টাবে না। তাহলে আইটা হয়ে গেল মাইনাস আই, যেটা হয়ে যাবে মাইনাস জে, আর কেটা যেমন ছিল তাই রয়ে যাবে। এখানে সেটাই করা হচ্ছে। সি টু যখন আই এর উপরে কাজ করছে, সেটা মাইনাস আই দিচ্ছে। আচ্ছা, এবারে এটাকে তুমি ম্যাট্রিক্স নোটেশনে কেমন করে লিখবে? সি টু আই হচ্ছে মাইনাস ওয়ান ইন্টু আই। ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স যেটা ওয়ান ক্রস ওয়ান ম্যাট্রিক্স, সেটা কত হয়ে গেল, মাইনাস ওয়ান হয়ে গেল। আর ট্রেস অফ দ্য ম্যাট্রিক্স সেটা হয়ে গেল মাইনাস ওয়ান। আর তারপরে সিগমা ভি। আচ্ছা, সিগমা ভিটা হচ্ছে তোমার এক্সজেড প্লেন। এক্সজেড প্লেন যদি তোমার হয়, তাহলে আইটা সে পাল্টাবে না, যেমন ছিল পুরো সেরকমই রয়ে যাবে। সিগমা ভি আই এর উপরে কাজ করলে বেসিক্যালি আই রয়ে গেল, কারণ এটা এক্সজেড প্লেন বলে এক্স অ্যাক্সিসের উপরে যারা আছে তারা কিচ্ছু পাল্টাবে না। তুমি সেটা জাস্ট দেখতে পাচ্ছ। তুমি দেখো না, মানে যেহেতু এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে আই, তুমি যদি এক্সজেড প্লেনের রেসপেক্টে রিফ্লেকশন নাও, তাহলে এক্সজেড প্লেন আর আই যেহেতু একই প্লেনে আছে, তাহলে আই এর কোনো চেঞ্জ হচ্ছে না। সিগমা ভি আইটা হচ্ছে আই রয়ে গেল। হ্যাঁ, অর্থাৎ ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন মানে ম্যাট্রিক্স নোটেশনে সেটা কি দাঁড়াচ্ছে, সিগমা ভি আইটা হচ্ছে প্লাস ওয়ান ইন্টু আই। তাহলে করসপন্ডিং ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স প্লাস ওয়ান হয়ে গেল, এবং ট্রেস অফ দ্য ম্যাট্রিক্স প্লাস ওয়ান হয়ে গেল। আর এবার সিগমা ভি প্রাইম সেটা হচ্ছে ওয়াই জেড প্লেন। তাহলে ওয়াই জেড প্লেন যদি হয়, তাহলে সাডেনলি কি হবে, তোমার ওই আইটা মাইনাস আই এ চলে যাবে, সেটা রিফ্লেকশন হয়ে যাবে। তাহলে আইটা হয়ে গেল মাইনাস আই এ, অর্থাৎ সিগমা ভি প্রাইম আই সেটা কাজ করলে মাইনাস আই হয়ে যায়। তা তুমি ম্যাট্রিক্স নোটেশন এটাকে লিখবে কি, সিগমা ভি প্রাইম আই হচ্ছে মাইনাস ওয়ান ইন্টু আই, ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স হচ্ছে মাইনাস ওয়ান, আর ট্রেস অফ দ্য ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে তোমার অটোমেটিক্যালি মাইনাস ওয়ান। তা দেখো, তাহলে আই যেটা যেটা হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস, সেইটাকে বেসিস ধরে তুমি ওয়াটার মলিকুলের ক্ষেত্রে চারটে সিমেট্রি অপারেশনস আছে, ই সি টু সিগমা বি প্রাইম তুমি কাজ করালে, তাহলে এই যে সিমেট্রি অপারেশন গুলো ই সি টু সিগমা ভি প্রাইমের করসপন্ডিং ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স গুলো কি কি হলো না, প্লাস ওয়ান, মাইনাস ওয়ান, প্লাস ওয়ান, মাইনাস ওয়ান। তার মানে দেখো, ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সেস এটা আমি টি দিয়ে রিপ্রেজেন্ট করছি। টি অফ ই হচ্ছে প্লাস ওয়ান, টি অফ সি টু হচ্ছে মাইনাস ওয়ান, টি অফ সিগমা ভি হচ্ছে প্লাস ওয়ান, টি অফ সিগমা ভি হচ্ছে মাইনাস ওয়ান। আমি এগুলোকে জাস্ট নাম্বার ভেবো না, এটাকে ওয়ান ক্রস ওয়ান ম্যাট্রিক্স হিসেবে ভাবো তুমি। আচ্ছা, এবারে দেখো তুমি জাস্ট
এই গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিল অফ C2V পয়েন্ট গ্রুপ when the elements are the symmetry operation, the C2V পয়েন্ট গ্রুপের জন্য তুমি করসপন্ডিং যে গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিলটা সেটা আমরা আগে করেছিলাম, সেটা এখানে জাস্ট তোমার লেখা আছে। হ্যাঁ, মানে E C2 সিগমা পি সিগমা ভি প্রাইম, হ্যাঁ, E C2 সিগমা পি সিগমা ভি প্রাইম। তুমি এইটা হচ্ছে ওই রিঅ্যারেঞ্জমেন্ট থিওরেমকে কাজে লাগিয়ে এবং অ্যাকচুয়ালি কি সিমেট্রি অপারেশন গুলো কি, তাদের অপারেশন গুলো কি, সেটাকে করে তুমি জাস্ট এটাকে করেছো আর কি। মানে C2V পয়েন্ট গ্রুপের জন্য তোমার গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিলটা তোমার জানা আছে, ঠিক আছে? আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে যদি তুমি এই E C2 সিগমা পি সিগমা ভি প্রাইমের জায়গায় যথাক্রমে TE, T C2, T সিগমা ভি এবং T সিগমা ভি প্রাইম করো, তাহলে তুমি দেখো যে একই করসপন্ডিং গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিল তুমি পাচ্ছ। মানে জাস্ট সিমেট্রি অপারেশনস গুলোকে এলিমেন্টস অফ দ্য গ্রুপ না ভেবে যদি এই ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স গুলোকে এলিমেন্ট অফ দ্য গ্রুপ ভাবো, তাহলে তুমি দেখো যে এক্স্যাক্টলি এক গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিল তুমি পেয়ে যাবে। বা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সেস ফ্রম দ্য সেম গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিল। মানে জাস্ট সিম্পলি যেটা তোমাকে করতে হচ্ছে, ধর কথার কথা বলছি যে এর সঙ্গে গুণ করলে হয়, এর সঙ্গে C2 গুণ করলে C2, এর সঙ্গে সিগমা ভি গুণ করলে সিগমা ভি, এর সঙ্গে সিগমা ভি প্রাইম করলে সিগমা ভি প্রাইম। তাহলে দেখো এটা হচ্ছে 1, এইটা হচ্ছে কত হবে 1 -1 1 -1, তাহলে গুণ করলে দেখো এই 1 -1 1 -1 হচ্ছে, পরিষ্কার তোমার দেখো মিলে যাচ্ছে। আবার ধরো এই ধরো C2 গুণ করলে হয়। আচ্ছা C2 টা কত, মানে C2 গুণ করলে হয়, তাহলে T অফ C2 হচ্ছে -1, আবার T অফ C2 হচ্ছে -1, তাহলে -1 মাইনাস গুণ করলে +1 হয়, তাহলে সেটা বেসিক্যালি তোমার তোমার এটা দাঁড়াচ্ছে যে যে সিমেট্রি অপারেশনস গুলো যে গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিল তৈরি করছে, এই সিমেট্রি অপারেশনের করসপন্ডিং ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স গুলো সে এক্স্যাক্টলি এক গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিল তৈরি করছে। তা যদি হয় তখন বলা হবে যে TE, TC2, T সিগমা ভি, T সিগমা ভি প্রাইম, অর্থাৎ +1 -1 +1 -1, সেটা হচ্ছে এ পার্টিকুলার ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন অফ দ্য C2V পয়েন্ট গ্রুপ। তাহলে TE, TC2, T সিগমা ভি, সিগমা ভি প্রাইম, ভি প্রাইম, এরা হলো ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স অফ দ্য সিমেট্রি অপারেশন E C2 সিগমা ভি এন্ড সিগমা ভি প্রাইম রেসপেক্টিভলি। এবারে এরা একটা তোমার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যখন করছি, এরা অ্যাকচুয়ালি তোমার একটা গ্রুপ তৈরি করছে, তখন আমি বলবো যে এরা এই যে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স সেটটা দে অ্যাকচুয়ালি ফর্মস এ পার্টিকুলার গ্রুপ, এবং এই গ্রুপটাকে বলা হবে যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ দ্য C2V পয়েন্ট গ্রুপ। ঠিক আছে, হলো? তার মানে দেখো যেটা হচ্ছে যে যে এই যে +1 -1 +1 -1 ফর্মস এ পার্টিকুলার ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ দ্য C2V পয়েন্ট গ্রুপ, এবং দিস ইজ সার্টেনলি ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, কারণ এখানে যে ম্যাট্রিক্স গুলো ব্যবহার করা হচ্ছে সব স্কোয়ার ম্যাট্রিক্স এবং 1x1 ম্যাট্রিক্স, সেখানে এটা বেসিক্যালি ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। এটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে এটা কিন্তু ইউনিক নয়। মানে C2V পয়েন্ট গ্রুপটা হচ্ছে এই C2V পয়েন্ট গ্রুপ, সেইটাকে তুমি জাস্ট শুধুমাত্র একটা স্পেসিফিক ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবে সেটা নয়। C2V পয়েন্ট গ্রুপটাকে তুমি কোন বেসিসটাকে কনসিডার করছো, এখানে যেমন I ইউনিট ভেক্টর অ্যালং x অ্যাক্সিস, সেটাকে বেসিস ধরে তুমি এই ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স গুলো পেয়েছো, সেটা তোমার একটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ এ পার্টিকুলার C2V পয়েন্ট গ্রুপ তোমার দিল। কিন্তু এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, আমি এক্ষুনি তোমায় দেখাচ্ছি যে দিস ইজ নট দ্য ইউনিক ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। হ্যাঁ, মানে C2V পয়েন্ট গ্রুপে আরো অনেক অনেক ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন ফর্মে এক্সপ্রেস করতে পারা যায়। তাহলে দেখো, তাহলে এই এতক্ষণ পর্যন্ত যেটা আমি বললাম সেটা হচ্ছে যে আইটাকে ইউনিট ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস সেটাকে বেসিস ধরে তোমার C2V পয়েন্ট গ্রুপে যে সিমেট্রি অপারেশনস গুলো আছে তার করসপন্ডিং ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স গুলোকে বের করা, এবং সেই ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স গুলো তারা বেসিক্যালি একটা গ্রুপ তৈরি করার জন্য যে সমস্ত অ্যাকজিউমস ওবে করতে হয় সেটা ওবে করছে, এবং অ্যাকজিউমস গুলো ওবে করছে সেটা আলাদা করে দেখানোর দরকার নেই। তুমি একটা গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিল তৈরি করতে পেরেছো মানেই হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট থিওরেমকে কাজে লাগিয়ে ওই চারটে থিওরেম অটোমেটিক্যালি স্যাটিসফাইড হবে। আমার এটা দাঁড়াচ্ছে যে আইটাকে বেসিস ধরে তুমি যে চারটে ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক্সেস পেলে অফ দ্য সিমেট্রি অপারেশন E C2 সিগমা ভি এন্ড সিগমা ভি প্রাইম, তাহলে এই ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক্স গুলো তারা অ্যাকচুয়ালি তোমার একটা গ্রুপ তৈরি করছে, এবং সেই গ্রুপটা হলো জাস্ট ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ দ্য C2V পয়েন্ট গ্রুপ। দেখো এই যা বললাম এই পর্যন্ত পরিষ্কার? কোনো অসুবিধা আছে? অসুবিধা নাই তো? আচ্ছা, এবারে ঠিক একই রকম করে ধরো
আমি ইউনিট ভেক্টর অ্যালং ওয়াই অ্যাক্সিস অর্থাৎ যেটাকে বেসিস ধরছি। এবার আমি দেখতে চাইছি সিমেট্রি অপারেশন ই সি2 সিগমা বি এন্ড সিগমা বি প্রাইম কাজ করলে তোমার এই ইউনিট ভেক্টর যেগুলো কেমন করে পাল্টাচ্ছে, মানে ইউনিট ভেক্টর অ্যালং ইউনিট ভেক্টর অ্যালং তোমার ওয়াই অ্যাক্সিস যেটা হচ্ছে জে, তার উপর সিমেট্রি অপারেশন গুলো কাজ করলে কি কি পাল্টায়। সার্টেনলি ই কাজ করলে কিচ্ছু পাল্টাবে না, ই তো বৈশিষ্ট্যই তাই, আইডেন্টি অপারেশন কাজ করলে কিছু পাল্টায় না। আচ্ছা সি2 যেহেতু জেড অ্যাক্সিস বরাবর, সে কাজ করলে যেটা মাইনাস জে হয়ে যাবে, অর্থাৎ প্লাস ওয়াইটা মাইনাস ওয়াই ডিরেকশনে চলে যাবে। আচ্ছা সিগমা ভি মানে হচ্ছে সিগমা এক্স জেড, তাহলে এক্স জেড যদি হয় তাহলে ওয়াইটা মাইনাস ওয়াই হয়ে যায়, অর্থাৎ যেটা মাইনাস জে হয়ে গেল। আর সিগমা ভি প্রাইম হচ্ছে সিগমা ওয়াই জেড, তাহলে ওয়াই জেড যদি হয় তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর যে ইউনিট ভেক্টরটা সেটা কিছু পাল্টাবে না। ঠিক আছে, তো সেই মতো করে দেখো কি হচ্ছে তোমার এই যে মানে আমি ম্যাট্রিক্স ফর্মে লিখেছি, ম্যাট্রিক্স ফর্মে লিখলে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সগুলো যথাক্রমে +1 -1 -1 +1 ট্রেসগুলো এখানে করে দিয়েছি, এবং দেখো এই যে +1 -1 -1 +1 এরা আরেকটা ম্যাট্রিক্স ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ দ্য সি2বি পয়েন্ট গ্রুপ হলো। মানে আগেরটা ছিল কত প্লাস +1 -1 +1 -1, এখন হয়ে গেল +1 -1 -1 +1, যেটা অ্যাকচুয়ালি আরেকটা ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ দ্য সি2বি পয়েন্ট গ্রুপ। ঠিক একই রকম ভাবে ইউনিট ভেক্টর অ্যালং দ্য জেড অ্যাক্সিস অর্থাৎ কেটাকে বেসিস যদি ধরো, যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো যে মানে আইডেন্টিটি অপারেশন কাজ করে তো কিছু পাল্টায় না, বাকি যারা আছে সি2 সিগমা বি এবং সিগমা ভি প্রাইম, সি2 অ্যাবাউট জেড অ্যাক্সিস, সিগমা ভি হচ্ছে এক্স জেড অর্থাৎ জেড অ্যাক্সিস থেকে কন্টেন্ট করছে, সিগমা ভি প্রাইম হচ্ছে ওয়াই জেড প্লেনটাকে কন্টেন্ট করছে, অর্থাৎ জেডটাকে সবাই কন্টেন্ট করছে। তার জেডটাকে যদি কন্টেন্ট করে তার জেড অ্যাক্সিস বড় ইউনিট ভেক্টর তার কিচ্ছু পাল্টাবে না। তো দেখো এই সিমেট্রি অপারেশনগুলো যখন কে এর উপরে কাজ করছে তখন কিচ্ছু পাল্টাচ্ছে না, তাহলে করসপন্ডিং ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স গুলো কি হয়ে যাচ্ছে না +1 +1 +1 +1, কারণ এরা আরেকটা ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ দ্য সি2বি পয়েন্ট গ্রুপ দিচ্ছে। তাহলে দেখো তাহলে ট্রান্সলেশনাল ইউনিট ভেক্টরস আই জে কে তাদেরকে বেসিস ধরে আমি সি2বি পয়েন্ট গ্রুপের জন্য তিনটে ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন পেলাম। ঠিক আছে, আচ্ছা এবারে এইটা হলো কি ট্রান্সলেশনাল ভেক্টর আই জে কে তাদেরকে বেসিস ধরে এই ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন গুলোকে পাও। এবারে বেসিসটাকে তুমি পাল্টে দিই তাহলে তুমি আরো ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন পেতে পারো। আচ্ছা এবারে আমি যেমন ওখানে ট্রান্সলেশনাল ইউনিট ভেক্টর গুলো আই জে কে নিয়েছিলাম, এবারে আমি রোটেশনাল ইউনিট ভেক্টর নিচ্ছি। আচ্ছা রোটেশনাল ইউনিট ভেক্টর কি না, রোটেশনাল যে অপারেশন, যেটা প্রথমে এটা বলি যে রোটেশনাল অপারেশনটা মানে হচ্ছে তোমার সাহায্যে রোটেট করছে। এবার রোটেটটা কার বরাবর করছে, এক্স অ্যাক্সিস না ওয়াই অ্যাক্সিস বা জেড অ্যাক্সিস, তাহলে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস বরাবর রোটেশন গুলোকে তুমি জাস্ট আর এক্স আর ওয়াই এবং আর জে নাম দিচ্ছ। তাহলে এই যে এক্স অ্যাক্সিস বরাবর তুমি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করছো, সেটা আর এক্স, আর যদি ক্লকওয়াইজ হয়ে যায় সেটা মাইনাস আর এক্স হয়ে যাবে, মানে ওটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে জাস্ট যেটা করা হয়েছে যে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন অ্যাবাউট এক্স অ্যাক্সিস সেটা হচ্ছে আর এক্স, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস সেটা হচ্ছে আর ওয়াই, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন অ্যাবাউট জেড অ্যাক্সিস সেটা হচ্ছে আর জে। তাহলে যে আর এক্স আর ওয়াই আর জে তারা হচ্ছে রোটেশনাল ইউনিট ভেক্টর, যেমন আই জে কে তারা ট্রান্সলেশনাল ইউনিট ভেক্টর, যেমন আর এক্স আর ওয়াই আর জে তারা হচ্ছে তোমার রোটেশনাল ইউনিট ভেক্টর। দেখো আর এক্সটা কি হচ্ছে রোটেশনাল ইউনিট ভেক্টর ডিউ টু রোটেশন অ্যাবাউট এক্স অ্যাক্সিস, ফর অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন ইট ইজ টেকেন এজ পজিটিভ, আর ফর ক্লকওয়াইজ রোটেশন ইট ইজ টেকেন এজ নেগেটিভ। আচ্ছা আর ওয়াইটা হচ্ছে রোটেশনাল ইউনিট ভেক্টর ডিউ টু রোটেশন অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস, আবার ওই একই রকম ভাবে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করলে সেটাকে পজিটিভ ধরতে হবে, আর ক্লকওয়াইজ রোটেশন করলে সেটাকে নেগেটিভ ধরতে হবে। আর আর জেডটা হচ্ছে রোটেশনাল ইউনিট ভেক্টর ডিউ টু রোটেশন অ্যাবাউট জেড অ্যাক্সিস, সেটাও একই রকম ভাবে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনের জন্য ওটাকে তোমার পজিটিভ ধরতে হবে, ক্লকওয়াইজ রোটেশনের জন্য ওটাকে নেগেটিভ ধরতে হবে। এবার আমি যেটা করব যে আমার ওই সি2বি পয়েন্ট গ্রুপের জন্য যে সিমেট্রি অপারেশন গুলো ছিল ই সি2 সিগমা ভি প্রাইম, সেটা তোমার ওই আর এক্স এর উপরে কাজ করলে কি হবে দেখতে চাইছি, মানে ইউনিট ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস আর এক্স তার উপরে কাজ করলে কি হবে। দেখো তোমার ইটা আর এক্স এর উপরে কাজ করলে আর এক্সই দেয়, কারণ আইডেন্টিটি অপারেশন কিছু পাল্টায় না। আচ্ছা মানে সি2টা যদি আর এক্স এর উপরে কাজ করে সেটা মাইনাস আর এক্স দিয়ে দেবে। কেন, তুমি জাস্ট দেখো যে যদি তুমি এই 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 যে তুমি জাস্ট এটা ওখানে ভিজুয়ালাইজ করো যে যদি তুমি জেড অ্যাক্সিস বরাবর তুমি একটা 180 ডিগ্রি রোটেশনটাকে করিয়ে নাও, তাহলে তোমার যেটা হবে তোমার মানে এটা এটা তুমি জাস্ট তোমার একটু আঙুলটাকে কাজে লাগাও। ধর একটা পেন নাও, পেনের ডিরেকশনটাকে তুমি এক্স অ্যাক্সিস ভাবো, এবারে তুমি আঙুলটাকে কার্ভ করিয়ে দেখাও যে ওটা তোমার
অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ, মানে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনটা হচ্ছে আঙুলটাকে কার্ভ করো। আচ্ছা, এবারে তুমি কি করবে, এবারে জেড অ্যাক্সিস বরাবর পুরো বডিটাকে তুমি কি করলে, না 180 ডিগ্রি ঘুরিয়ে দাও। ঘুরিয়ে দেওয়ার পরে তুমি তোমার দিক থেকে দেখো, তুমি দেখো যেটা তোমার আগে মনে হচ্ছিল অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করছে, এখন মনে হচ্ছে এটা ক্লকওয়াইজ রোটেট করছে। তুমি দেখো, তাহলেই তুমি বুঝতে পারো। এটা মানে এটা স্টিরিও কেমিস্ট্রি টাইপের, তো মানে সামনে থেকে ভিজুয়ালাইজ করতে হবে তোমাকে। মানে এই যে যেটা করছি আমি, যে এই যে জেড অ্যাক্সিসটা আছে, জেড অ্যাক্সিসটা 180 ডিগ্রি তুমি ঘুরিয়ে দাও, তাহলে এই এক্সটা তো মাইনাস এক্স এর দিকে চলে গেল, সে তো গেলই। তার সঙ্গে সঙ্গে এই যে অ্যারোর ডিরেকশনটা তোমার দিক থেকে দেখো, তোমার দিক থেকে আমি যেভাবে দেখেছি অ্যারোটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, আর এটা এদিকে চলে গেলে একটু ভালো করে থেকে দেখো, ওটা বেসিক্যালি ক্লকওয়াইজ হয়ে গেছে। তুমি জাস্ট একটা আঙুল দিয়ে বা পেন দিয়ে তুমি দেখো, তাহলে তুমি বুঝতে পারবে। তাহলে যেখানে সি2টা আর এক্স এর উপরে কাজ করলে মাইনাস আর এক্স দেয়। আচ্ছা, সিগমা ভি যেটা, সেটা হচ্ছে এক্সজেড প্লেন। তাহলে এক্সজেড প্লেন যদি হয়, তাহলে দেখো এই যে এক্স অ্যাক্সিস থেকে যদি কন্টেন্ট করে, তাহলে এই বরাবর যদি তুমি রিফ্লেকশন নাও, এক্স এর বরাবর যদি রিফ্লেকশন না, তাহলে পরিষ্কার দেখো এই অ্যান্টি ক্লকওয়াইজটা ক্লকওয়াইজ হয়ে যাবে। সেখানে সিগমা ভিটা আর এক্স এর উপরে কাজ করলে মাইনাস আর এক্স দিয়ে দেবে। মানে এই যে মানে এই যে এক্স অ্যাক্সিসটাকে কন্টেন্ট করে যে প্লেনটা, তার আবার ওটা মিরার ইমেজ নিলে কি হবে, যে আরো ডিরেকশনটা এদিকে ছিল, এখন কি হয়ে যাবে, এইটা তোমার উল্টো দিকে হয়ে যাবে, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনটা ক্লকওয়াইজ হয়ে যাবে। হ্যাঁ, সেই জন্য তোমার সিগমা ভি আর এক্স এর উপরে কাজ করলে মাইনাস আর এক্স দেয়। আর সিগমা ভি প্রাইম সেটা হচ্ছে ওয়াই জেড। ওয়াই জেড বরাবর কাজ করলে কিন্তু কিচ্ছু পাল্টাবে না। তুমি জাস্ট করে দেখো যে ওয়াই জেড বরাবর যদি তুমি একটা রিফ্লেকশন নাও আর কি, তাহলে অ্যারোর ডিরেকশনটা কিচ্ছু পাল্টাবে না, ইন দ্য সেন্স যে অ্যারোর ডিরেকশনটা কিন্তু যেমন অ্যান্টি ক্লকওয়াইজ ছিল তেমন কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজই রয়ে যাবে। এটা, তাহলে এটা হচ্ছে একটুখানি তুমি জাস্ট তোমার কাছে তুমি এক কাজ করো, তুমি তিনটে অ্যাক্সিস ভাবো, এক্স ওয়াই জেড অ্যাক্সিস, তিনটা আঙুল দিয়ে বা তিনটে পেন দিয়ে সেটা তুমি দেখালে। আর একটা পেন নাও, আর একটা পেন যার ধরো মুখটা যদি খোলা থাকে, তাহলে যে মুখের দিকটা তোমার ডিরেকশন রিপ্রেজেন্ট করছে এরকম তুমি ভাবো। এবার সেটা তুমি তোমার মতো করে ধরো অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ তুমি তোমার মতো করে একটা ঠিক করো, করে এবার সিমেট্রি অপারেশন করে কাজ করা, কাজ করে পুরো সিস্টেমটাকে, মানে ই হলে তো কিছু পাল্টাচ্ছে নেই, সি2 হলে জেড অ্যাক্সিস বরাবর তুমি 180 ডিগ্রি ঘুরিয়ে দাও, করে তোমার দিক থেকে দেখো যেটা অ্যান্টি ক্লকওয়াইজ সেটা ক্লকওয়াইজ লাগবে। তুমি জাস্ট সিগমা এক্সজেড এর রেসপেক্টে রিফ্লেকশন নাও, তুমি জাস্ট একটা হাত দিয়ে তুমি জাস্ট ভাবো যে ওটাকে তুমি জাস্ট একটা প্লেন তুমি কনসিডার করলে, তাহলে যে অ্যারোর যে ডিরেকশনটা যা ছিল তার উল্টো দিকে হয়ে যাবে, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ হয়ে যাবে। আর যখন তো সিগমা ওয়াই জেড তুমি করছো, হ্যাঁ, তখন সাডেনলি এক্সটা মাইনাস এক্সে চলে গেল বটে, কিন্তু অ্যারো ডিরেকশনটা খেয়াল করে দেখো, অ্যারোর ডিরেকশনটা যেমন অ্যান্টি ক্লকওয়াইজ ছিল অ্যান্টি ক্লকওয়াইজই আছে। সেখানে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স করে যথাক্রমে হচ্ছে +1 -1 -1 এবং +1 হচ্ছে। এটা এইটা একটুখানি নিজে নিজে একটুখানি ভিজুয়ালাইজ করে নাও, দেখো ভিজুয়ালাইজ করতে তোমার কোনো অসুবিধা হচ্ছে কিনা বলো, ভিজুয়ালাইজ করে একটু বুঝে নাও একটুখানি। অর্ণব ঘুমিয়ে গিয়েছিল মনে হচ্ছে, কি অর্ণব ঘুম হলো? হুম, অর্ণব যা, আমি তো ভুলে গেল অর্ণব। আচ্ছা, এইটাই এই যে রোটেশনাল ইউনিট ভেক্টর, হ্যাঁ, তার উপরে সি2 সিগমা বি এবং সিগমা ভি প্রাইম কাজ করলে এই যে পরিবর্তনগুলো হচ্ছে, সেই পরিবর্তনগুলোকে তুমি ভিজুয়ালাইজ করতে পারছো বা তোমার এতে, হুম, হ্যাঁ, এটা জাস্ট ওই যেভাবে বললাম আর কি, তুমি ওই রকম ভাবে দেখো, দেখলে তুমি বুঝতে পারবে। এটা মানে সরাসরি লাইভ পড়ালে তো আমি তোমাকে ইজিলি দেখাতে পারতাম, মানে এটা খুবই একদম স্বাভাবিক আর কি, মানে ইজিলি ভাবা যায় আর কি এগুলো। এগুলো অবশ্য এগুলো ভিডিও অন করা যায়, মানে ভিডিও অন করে আমি দেখাতে পারি, তখন নেট টেটের অসুবিধা হয় বলে, এটা খুব কম লাগে বলে আর ভিডিওটা অন করা হয় না। ভিডিও অন করে এগুলো দেখানো যায়, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আর এক্স এর উপরে কাজটা কিন্তু তুমি বুঝতে পারো, ঠিক একই রকম ভাবে আর ওয়াই এর উপরে কাজটা বুঝতে পারবে। ইটা আর ওয়াই এর উপরে কাজ করলে কিছু পাল্টাবে না, সি2টা আর ওয়াই এর উপরে কাজ করলে যেমন আর এক্সটা নেগেটিভ হয়, যেমন আর ওয়াইও নেগেটিভ হবে। আর এবারে সিগমা এক্সজেডটা আর ওয়াই এর উপরে কাজ করে আর ওয়াই রাখবে, কিন্তু সিগমা ওয়াই জেডটা সেটা কিন্তু মাইনাস আর ওয়াই করে দেবে। যেমন আগেরটা সিগমা এক্সজেডটা আর এক্সটাকে মাইনাস আর এক্স করে দেয়, সিগমা ওয়াই জেড পাল্টায় না, এখানে জাস্ট উল্টোটা হয়ে যাবে, সিগমা এক্সজেডটা পাল্টাবে না, কিন্তু সিগমা ওয়াই জেডটা সে কিন্তু পাল্টে দেবে। এটা তার করসপন্ডিং ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স গুলো পেয়ে গেলে, এবং তারা আবার একটা ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন দেবে।
আচ্ছা, এবার আর জেড যদি তুমি কনসিডার করো, দেখো ই এবং সি টু তারা কাজ করলে কিছু পাল্টায় না, কিন্তু সিগমা এক্স জেড বা সিগমা ওয়াই জেড যদি তুমি দেখো, তাহলে তুমি দেখো খেয়াল করে তুমি যখন প্লেনটা কনসিডার করবে অ্যারোর ডিরেকশনটাকে অপোজিট হয়ে যাচ্ছে, অর্থাৎ আর জেডটা তোমার মাইনাস আর জেড, হ্যাঁ, আর এখানেও আর জেডটা তোমার মাইনাস আর জেড হয়ে যাবে। তার মানে এক্ষেত্রে +1 +1 -1 -1 এরা হচ্ছে তোমার একটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন তোমার দেবে। তাহলে দেখো এই যে আগে যে দুটো তুমি নিয়েছিলে +1 -1 -1 +1, সেটা তোমার এর সাথে কমন। দেখো +1 -1 -1 +1 তার সাথে কমন, বা নেক্সট যেটা তুমি করলে +1 -1 +1 -1 সেটাও দেখো এই যে আই বরাবর যে রোটেশনটা তুমি করেছিলে তার সঙ্গে কমন, এই যে +1 -1 +1 - তার সঙ্গে কমন। কিন্তু লাস্টেরটা যেটা তুমি করলে যে মানে তুমি ওই আর জেড, হ্যাঁ, অর্থাৎ অ্যান্টিক্লকওয়াইজ রোটেশন অ্যাবাউট দ্য জেড অ্যাক্সিস, তার উপরে যখন সিমেট্রি অপারেশন গুলোকে কাজ করাচ্ছ, তখন ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স গুলো কি হচ্ছে +1 +1 -1 -1। এটা দেখো একটা নতুন ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন দিল। সি2বি পয়েন্ট গ্রুপের ক্ষেত্রে তুমি যেটা দেখবে ওই চারটে পসিবল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন হয়, হ্যাঁ, তুমি চারটে পসিবল ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনই হয় আর কি। আর সি2বি পয়েন্ট গ্রুপের ক্ষেত্রে জাস্ট চারটেই ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন হয় আর কি, হ্যাঁ, সেটা সেটা ওই যেটা মানে চারটে যে ওয়ান আছে, চারটে ওয়ানের মধ্যে হচ্ছে দুটো পজিটিভ থাকবে, দুটো নেগেটিভ থাকবে, সেই মতো করে তুমি জাস্ট চেঞ্জ করে নেবে এটা। আর কোনোই পাল্টাবে না, এটা হচ্ছে মানে মানে একটা তো আইডেন্টিটির জন্য সেটা তো তোমার অলরেডি থাকেই আর কি, ঠিক আছে, সেটা তো থাকে। যেমন এই যে জেড অ্যাক্সিস বরাবর রোটেশনটা 1 1 1 1 সেটা তো থাকছেই। সেটা তো চারটে ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অ্যাকচুয়ালি পসিবল। এগুলো খুব পরে ইম্পর্টেন্ট। এটা যখন আমরা ইররিডিউসিবল রিপ্রেজেন্টেশন দেখবো তখন কিন্তু এই চারটেই অ্যাকচুয়ালি তোমার কাজে লাগবে। ঠিক আছে? তা দেখো তাহলে আমি যেটা করলাম সেটা হচ্ছে যে ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন ফর দ্য সি2বি পয়েন্ট গ্রুপ পেলাম। তো ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন ফর দ্য সি2বি পয়েন্ট গ্রুপ যখন তুমি করছো, তখন তিনটে ট্রান্সেকনাল ভেক্টর আই জে কে তাদেরকে বেসিস ধরে একবার করলে, আর তিনটে রোটেশনাল ইউনিট ভেক্টর আর এক্স আর ওয়াই আর জে তাকে বেসিস ধরে তুমি করলে, তুমি দেখবে তিন থেকে ছটা হওয়ার কথা, ছটার মধ্যে দুটো দুটো তোমার বেসিক্যালি কমন হয়ে যাচ্ছে, হ্যাঁ, আর 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 দুটো তোমার এক্সট্রা হচ্ছে, তার মানে টোটাল চারটে হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে সিটিভি পয়েন্ট গ্রুপের ক্ষেত্রে তুমি দেখবে যে চারটে এবং কেবলমাত্র চারটেই ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন সম্ভব। তাহলে দেখো তাহলে ওয়ান ডাইমেনশনাল যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন সেইগুলো আমরা আলোচনা করলাম, এবং কাকে না সি2ভি পয়েন্ট গ্রুপটাকে মাথায় রেখে। তাহলে এই যে ছটা মানে ছটা বেসিস ভেক্টর থাকে আই জে কে আর এক্স আর ওই আর জেড, সেগুলোকে বেসিস ধরে ই সি2 সিগমা বি সিগমা ভি প্রাইম এই সিমেট্রি অপারেশনগুলোকে কাজ করিয়ে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সগুলোকে বের করা, এবং ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সগুলো তারা বেসিক্যালি একটা গ্রুপ তৈরি করছে যেটা অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ দ্য সি2বি পয়েন্ট গ্রুপ হচ্ছে। এবং তুমি এই যে ছটা পসিবিলিটির মধ্যে দুটো তোমার কমন হয়ে যাচ্ছে, তোমার অ্যাকচুয়ালি ডিস্টিং যে পসিবিলিটি সেটা হচ্ছে চারটে, সেটা আমরা এখন আলোচনা করলাম। এই পর্যন্ত সব পরিষ্কার? কোনো অসুবিধা আছে? ঠিক আছে, ঠিক আছে, তো সবাই বুঝতে পেরেছো তো? রাজু বোঝা গেছে? রাজু ভাই, হ্যাঁ স্যার। ঠিক আছে তো? আচ্ছা, চলো। হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে দেখো যে আমি তো করলাম ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। এবারে এমন নয় যে শুধুমাত্র ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনই হয়। ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা আমরা পরে দেখবো কেন ওটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, কিন্তু ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন কি সবসময় হবে সেরকম নয়। যেটা মোস্ট কমন যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন সেগুলো হচ্ছে থ্রি ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। আর থ্রি ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন যেটা করা হচ্ছে যে তুমি ধরো থ্রি ডাইমেনশনে কোন একটা পার্টিকুলার পয়েন্ট এক্স ওয়াই জেড, হ্যাঁ, এই এক্স ওয়াই জেড হচ্ছে তার ইউনিট ভেক্টর, সরি পজিশন ভেক্টর, মানে থ্রি ডাইমেনশনে কোন একটা পার্টিকুলার পি, তার করসপন্ডিং পজিশন ভেক্টরটা হচ্ছে এক্স ওয়াই জেড। মানে বেসিক্যালি হচ্ছে এই এক্স ওয়াই জেড মানে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি ওই পার্টিকুলার পয়েন্টটা যদি তুমি একটা ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করো, সেটা হবে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, অর্থাৎ তোমাকে এক্স অ্যাক্সিস বরাবর এক্স লেন যেতে হচ্ছে, ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়াই লেন যেতে হচ্ছে, আর জেড অ্যাক্সিস বরাবর জেড লেন্থে যেতে হচ্ছে, করে তুমি এই পার্টিকুলার পয়েন্টটা পৌঁছে এটা এক্স ওয়াই জেড। তাহলে অ্যাকচুয়ালি থ্রি ডাইমেনশনে কোন একটা ভেক্টর যেটা এক্স আই ওয়াই জে
আর জেড কে সেইটাই হচ্ছে তোমার ওপি, সেইটাকে তুমি পজিশন ভেক্টর এক্স ওয়াই জেড দিয়ে রিপ্রেজেন্ট করছো। আর এইটাকে অনেক সময় এই পজিশন ভেক্টরটাকে তুমি দেখবে যখন ভেক্টর পড়েছো তোমরা, এটাকে না একটা কালাম ভেক্টর বা একটা রো ভেক্টর হিসেবে এক্সপ্রেস করা যায়। আমাদের সুবিধের জন্য আমরা সবসময় এটাকে কালাম ভেক্টর হিসেবে রিপ্রেজেন্ট করছি। এটা রো ভেক্টর দিয়েও রিপ্রেজেন্ট করতে পারতে, কিন্তু আমাদের সুবিধের জন্য এটাকে আমরা কালাম ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করছি। তাহলে কি হলো দেখো, এই যে পার্টিকুলার পয়েন্টটা পি পয়েন্টটা, যেটা বেসিক্যালি একটা ওপি, এই হচ্ছে ভেক্টর। হ্যাঁ, তাহলে অ্যাকচুয়াল ভেক্টরটা হচ্ছে তোমার ওপি, এটা ধরো ও, একটা ওপি এই যে ভেক্টরটা, এবং সেটাকে তুমি জাস্ট একটা পজিশন ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করছো। তাহলে পি এর যে করসপন্ডিং পজিশন ভেক্টরটা হচ্ছে এক্স ওয়াই জেড, অর্থাৎ অ্যাকচুয়াল ভেক্টরটা হচ্ছে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এবং এই ধরনের একটা ভেক্টরকে সবসময় একটা কালাম ম্যাট্রিক্স হিসেবে লিখতে পারা যায়। হ্যাঁ, যে কোনো একটা ভেক্টরকে তুমি সবসময় একটা কালাম ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স হিসেবে লিখতে পারতে, কিন্তু আমি সুবিধার জন্য এটাকে আমি কালাম ম্যাট্রিক্স হিসেবে লিখছি। তাহলে কালাম ম্যাট্রিক্সে তোমার এই যে এন্ট্রি গুলো কারা কারা হবে না, এন্ট্রি গুলো হচ্ছে আই জে কে তার করসপন্ডিং কোএফিসিয়েন্ট গুলো। এখানে এক্স ওয়াই জেড লিখে দিয়ে কেউ চাইলে এটা এবিসি লিখতে পারতো আর কি। তাহলে এক্স ওয়াই জেড বা এবিসি, এইটা হলো তোমার পজিশন ভেক্টর। ঠিক আছে? আচ্ছা, এবারে ধরো তুমি কোন একটা সিমেট্রি অপারেশন আর, সেটা ধরো ওপির উপরে তুমি কাজ করাচ্ছ। একটা সিমেট্রি অপারেশন আর তুমি সেটা ওপির উপরে কাজ করাচ্ছ। কাজ করে কি করছে না, যে কোনো সিমেট্রি অপারেশন, ই হতে পারে, সি টু হতে পারে, সিগমা ভি হতে পারে, সিগমা ভি প্রাইম হতে পারে, এটা অবশ্যই সিটিভি পয়েন্ট গ্রুপের জন্য। অন্যান্য মলিকুলের ক্ষেত্রে হচ্ছে অন্যান্য সিমেট্রি অপারেশন তুমি কাজ করাতে পারো। করে ধরো লেটসে ওপিটা ও পি প্রাইমে চলে গেছে, তাই যে ওপি ভেক্টরটা সেটা পাল্টে যাবে, অর্থাৎ পি পয়েন্টটা অন্য একটা পার্টিকুলার পয়েন্টে চলে যাবে যখন সিমেট্রি অপারেশন তুমি কাজ করাচ্ছ। ধরো পিটা পি প্রাইম পয়েন্টে গেছে, অর্থাৎ আর এই সিমেট্রি অপারেশনটা ওপি এই কালাম ভেক্টর উপরে কাজ করলে সেটা হচ্ছে ওপি প্রাইম দেয়। অর্থাৎ তুমি ভেক্টর নোটেশনে যদি এটাকে লিখো, কিভাবে লিখবে, আরটা এক্স ওয়াই জেড এর উপরে কাজ করে এটা করে দিলে কত, এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইমে নিয়ে গেল। আর যখন তুমি সিমেট্রি অপারেশনটাকে কাজ করছো, পয়েন্টটা পাল্টে গেল মানে কি, তার করসপন্ডিং পজিশন কোঅর্ডিনেট গুলো পাল্টে গেল। সেখানে এক্স ওয়াই জেডটা চেঞ্জ হয়ে গিয়ে ধরো হয়ে গেল কত, এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম। আর এবারে ম্যাট্রিক্স নোটেশনে এই যে সিমেট্রি অপারেশনটা এক্স ওয়াই জেড এর উপরে কাজ করে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম দিচ্ছে, সেটা কি করে পেতে পারো না, এক্স ওয়াই জেড এর সঙ্গে তোমাকে একটা থ্রি কস থ্রি ম্যাট্রিক্স তোমাকে গুণ করে এটা পেতে হবে। মানে যেহেতু এই যে ম্যাট্রিক্সটা তোমার থ্রি কস ওয়ান, তো তোমাকে থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স দিয়ে তুমি গুণ করো, তাহলে আলটিমেটলি রেজাল্ট কিন্তু থ্রি কস ওয়ান বেরোবে। তাহলে এই যে করসপন্ডিং ম্যাট্রিক্সটা সেইটা কি রিপ্রেজেন্ট করছে, সিমেট্রি অপারেশনটাকে রিপ্রেজেন্ট করছে। তো এই যে ম্যাট্রিক্সটা যেখানে এখানে ব্ল্যাঙ্ক রেখে দিয়েছি, তাহলে এই ম্যাট্রিক্সটাই হবে হচ্ছে ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন অফ দ্য সিমেট্রি অপারেশন আর ইন দ্য থ্রি ডাইমেনশনাল ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন। আর থ্রি ডাইমেনশনাল ম্যাট্রিক রিপ্রেজেন্টেশনে বা আইজেকে কে বেসিস ধরে তুমি এই যে থ্রি ক্রস থ্রি একটা ম্যাট্রিক্স পেলে, এই থ্রি ক্রস থ্রি এই ম্যাট্রিক্সটা হচ্ছে তোমার বেসিক্যালি ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। আচ্ছা, স্পেসিফিক এক্সাম্পল দেখো, তাহলে তুমি বুঝতে পারবে। ধরো তুমি কি করছো, আইডেন্টিটি অপারেশনটা এক্স ওয়াই জেড এর উপরে কাজ করছে। আচ্ছা, সিমেট্রি আইডেন্টিটি অপারেশন মানে কি, সেটা কিছুই পাল্টায় না, তাহলে এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেডই রয়ে গেল। তাহলে ম্যাট্রিক্স নোটেশনে তুমি কেমন করে লিখবে, যে এক্স ওয়াই জেড এর উপরে কোন ম্যাট্রিক্সটা গুণ করলে তোমার এক্স ওয়াই জেড থাকবে। দেখো, ম্যাট্রিক্স ইজ নাথিং বাট 1 0 0 0 1 0 0 0 1, এই আইডেন্টিটি ম্যাট্রিক্সটাকে তুমি গুণ করো, তাহলে দেখো বেসিক্যালি এটা এক্স ওয়াই জেড হয়ে যাচ্ছে। তার মানে কি, এই যে এই যে সিমেট্রি অপারেশনটা এক্স ওয়াই জেড এর উপরে কাজ করে যদি এক্স ওয়াই জেডই দেয়, তুমি সেটাকে তুমি ম্যাট্রিক্স ইকুয়েশনের মতো করে যদি তুমি দেখো, তাহলে দেখো 1 0 0 0 1 0 0 0 1, এই যে থ্রি ক্রস থ্রি ইউনিট ম্যাট্রিক্সটা, তার সঙ্গে এক্স ওয়াই জেড গুণ করে বেসিক্যালি এক্স ওয়াই জেড তুমি পাও। অর্থাৎ এই যে থ্রি ক্রস থ্রি যে ম্যাট্রিক্সটা, দিস ইজ দ্য ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স অফ দ্য সিমেট্রি অপারেশন ই। অর্থাৎ টি ইটা হয়ে গেল তোমার 1 0 0 0 1 0 0 0 1। আর ট্রেস অফ দ্য মানে এই যে এই যে এটা তো সবসময় স্কোয়ার ম্যাট্রিক্স, ডায়াগোনাল এলিমেন্টের যোগফলের যে ট্রেস, সেই ট্রেসটা হচ্ছে তোমার বেসিক্যালি 3। পরবর্তীকালে না এই এই ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনে যে ম্যাট্রিক্সটা, তার ডায়াগোনাল এলিমেন্টের যোগফলটা যেটা বেসিক্যালি ট্রেস, সেটা কোনো সময় ক্যারেক্টার অফ দ্য সিমেট্রি অপারেশন বলা হয়। তো সেখানে এই যে ক্যারেক্টার টার্মটা এখানে উল্লেখ করে ফেলে যায়, যে ট্রেস আর ক্যারেক্টার অফ ই, সেটা হচ্ছে কাই ই, সেটা হচ্ছে এই ডায়াগোনাল এলিমেন্টের যোগফল, সেটা 3। এটা আচ্ছা, এবারে চলে এসো সি টুটা। আচ্ছা, সি টুটা এক্স ওয়াই জেড এর উপরে কাজ করলে কি দেবে তুমি খেয়াল করো। তুমি জাস্ট ওই ভাবো যে সি টুটা কাজ করছে তোমার অ্যাবাউট দ্য জেড অ্যাক্সিস, তুমি 180 ডিগ্রি রোটেট করছো, তাই তো? ফিজিক্যালি সি টুর মানেটা কি, তুমি জেড অ্যাক্সিসে বরাবর 180 ডিগ্রি রোটেশন করলে।
তাহলে জেড অ্যাক্সিস বরাবর 180 ডিগ্রি রোটেশন করলে জেডটা পাল্টাবে না, কিন্তু এক্স ওয়াই জেড বা অর্থাৎ আই জে তারা কি হবে, প্লাস এক্সটা মাইনাস এক্স ডিরেকশনে হয়ে গেল, অর্থাৎ আইটা মাইনাস আই হয়ে গেল, আর প্লাস ওয়াইটা মাইনাস ওয়াই ডিরেকশনে হয়ে গেল, অর্থাৎ যেটা মাইনাস জে হয়ে গেল। এবং তাই হয়েছে, দেখো সি টুটা এক্স ওয়াই জেড উপরে কাজ করে এক্সটা মাইনাস এক্স হয়ে গেছে, ওয়াইটা মাইনাস ওয়াই হয়ে গেছে, জেড যেমন আছে তেমন রয়ে গেল। তা যদি হয় তাহলে দেখো ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনে তুমি যদি এক্স ওয়াই জেড এর উপরে কোন ম্যাট্রিক্সটাকে কাজ করলে তুমি মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড পাবে, দেখো -1 0 0 0 -1 0 0 0 1 যদি গুণ করো তাহলে মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড হয়। কিন্তু ম্যাট্রিক্সের গুণ জানো, এইটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা করলে মাইনাস এক্স হলো, আবার এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা মাইনাস ওয়াই হলো, আবার এটা ইন্টু এটা ইন্টু এটা ইন্টু এটা ইন্টু এটা ইন্টু এটা, মানে এইটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ করে সেটা, ঠিক আছে। তাহলে দেখো তাহলে এই সি2 এর করসপন্ডিং ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা কত হলো, -1 0 0 0 -1 0 0 0 1। আর এর ক্ষেত্রে যদি ডায়াগোনাল এলিমেন্টের যোগফল বা ট্রেসটা ক্যালকুলেট করো সেটা হচ্ছে -1। ঠিক একই রকম ভাবে সিমেট্রি অপারেশন সিগমা ভি যদি তোমার এক্সজেড হয়, তাহলে এক্সজেড হলে এক্সজেড পাল্টাবে, শুধু ওয়াইটা মাইনাস ওয়াই হয়ে যাবে, তাই হয়েছে। দেখো এক্সজেড পাল্টায়নি, এই যে এক্স আর জেড পাল্টায়নি, তোমার ওয়াইটা মাইনাস ওয়াই হয়ে গেছে। তাহলে কোন ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সের সঙ্গে তোমার এই এক্স ওয়াই জেড এই ভেক্টরটাকে গুণ করলে এটা দাঁড়াবে না 1 0 0 0 -1 0 0 1। তাহলে এক্ষেত্রে তোমার সিগমা এক্সজেড বা সিগমা ভি যেটা, হ্যাঁ, তার করসপন্ডিং ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা হচ্ছে 1 0 0 0 -1 0 0 0 1, আর ট্রেসটা হয়ে যাচ্ছে তোমার +1। সিমিলার সিচুয়েশন হচ্ছে সিগমা ভি প্রাইমের ক্ষেত্রে। সিগমা ভি প্রাইম যেহেতু ওয়াই জেড প্লেন, তো ওয়াই জেড প্লেন হলে ওয়াই জেড পাল্টাবে না, কিন্তু এক্সটা মাইনাস এক্স হয়ে যাবে। কোন ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা লাগবে না -1 0 0 0 1 0 0 0 1। তাহলে এক্ষেত্রে সিগমা ভি প্রাইমের ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স হচ্ছে এইটা। তা দেখো তাহলে জাস্ট থ্রি ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন বা থ্রি ডাই মানে মানে আমি বলছি যে মানে আই যে এই তিনটেকে বেসিস ধরে বা থ্রি ডাইমেনশনাল যে ভেক্টর সেটাকে বেসিস ধরে তুমি যখন সিমেট্রি অপারেশনগুলোকে কাজ করলে, সিমেট্রি অপারেশনগুলোকে কাজ করানোর পরে তোমার কি হচ্ছে তুমি দেখছো, করে তার করসপন্ডিং ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সগুলোকে বের করলে। তাহলে আগের ক্ষেত্রে ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনের ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স গুলো ছিল 1 × 1 ম্যাট্রিক্স, যেটা তুমি স্কেলারের মতো করে দেখছিলে। এখন কিন্তু পরিষ্কার দেখো ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স গুলো কিন্তু 3 × 3 ম্যাট্রিক্স। এই যে 3 × 3 তিনটে ম্যাট্রিক্স তুমি পেয়েছো, টিই টি2 টি সিগমা বি এন্ড টি সিগমা ভি প্রাইম, অর্থাৎ 1 0 0 0 1 0 0 0 1 -1 0 0 0 -1 0 0 0 1 1 0 0 0 -1 0 0 0 1 আর -1 0 0 0 1 0 0 0 1। এই যে চারটে ম্যাট্রিক্স, হ্যাঁ, এরা অ্যাকচুয়ালি একটা গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিল তৈরি করবে বা গ্রুপ তৈরি করবে, মানে ফর্মস অফ থ্রি ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ দ্য সিটিভি পয়েন্ট। তাহলে এইটা হয়ে যাবে তোমার তোমার সিটিভি পয়েন্ট গ্রুপের একটা থ্রি ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। তুমি জাস্ট সিম্পলি একদম যেমন করে তোমার গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিল তৈরি করতে হয়, কোথাটা কিছুটা রিঅ্যারেঞ্জমেন্ট থিওরেম কাজে লাগিয়ে, আর কিছুটা হচ্ছে তোমার গুণ করে সত্যি সত্যি দেখে নিয়ে আর কি, তুমি জাস্ট দেখবে এইভাবে তুমি করে নিতে পারবে। তো এই যে সি2 × সিগমা ভি, যদি তোমাকে সেটা যেমন সিগমা ভি প্রাইম দেয়, তাহলে সি2 এর করসপন্ডিং ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স সিগমা ভি এর করসপন্ডিং ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স তুমি গুণ করো, সেটা হচ্ছে সিগমা ভি প্রাইমের করসপন্ডিং ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স দেবে। ঠিক আছে, সেই রেসপেক্টে তারা সেম সেম ক্যারেক্টার টেবিল না, সেম মাল্টিপ্লিকেশন টেবিল দিল। সেম মাল্টিপ্লিকেশন টেবিল দিল মানেই হচ্ছে তারা বেসিক্যালি একটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন করলো। তারা বুঝতে পারলে যে সি2ভি পয়েন্ট গ্রুপ তার যেমন চারটে ডিস্টিং ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন ছিল, আবার দেখো এখানে একটা অ্যাডিশনাল থ্রি ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন তুমি পেলে। এই যে পার্টটা আমি আলোচনা করলাম যে তোমার থ্রি ডাইমেনশনে এই সিটিভি পয়েন্ট গ্রুপের যে সিমেট্রি অপারেশনস গুলো আছে তার করসপন্ডিং ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স গুলো কি কি, এবং তারা যে একটা 4 ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ দ্য সিটিভি পয়েন্ট গ্রুপ দিল, সেটা তুমি বুঝতে পারলে। কোনো অসুবিধা আছে যেটা বললাম সেটা বুঝতে? ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? ঠিক আছে। আচ্ছা, আমি এইটায় আসছি, আসার আগে তুমি এইখানে যেমন দেখো মানে এই বিউটারাইন এই প্রবলেমটা আসছে, এটা তোমাকে হোমওয়ার্ক হিসেবে দেবো। আচ্ছা, এবারে দেখো যেটা হচ্ছে যে আমি না হয় সি2 সিগমা ভি প্রাইম আর ই এই সি2ভি পয়েন্ট গ্রুপের জন্য ওই চারটি সিমেট্রি অপারেশন ছিল এবং তার করসপন্ডিং ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স গুলোকে আমি বের করলাম।
আর এবারে মলিকুলটা যদি পাল্টে যায় বা পয়েন্ট গ্রুপটা যদি পাল্টে যায় তখন তো সিমেট্রি অপারেশন আরো অনেক সিমেট্রি অপারেশন থাকতে পারে, অন্য সিমেট্রি অপারেশন থাকতে পারে। মানে সি2 থাকবে তার কোনো বাধ্যবাধকতা না, সি3 থাকতে পারে, সি4 থাকতে পারে, অর্থাৎ সিএন থাকতে পারে। আর প্লেন অফ সিমেট্রি যখন তুমি কনসিডার করছো সবসময় যে সিগমা এক্স জেড সিগমা ওয়াই জেড থাকবে সেরকম নয়। হ্যাঁ, সিগমা এক্স ওয়াইও থাকতে পারে। এছাড়া হয়তো অল্টারনেটিভ অ্যাক্সিস অফ সিমেট্রি আছে, এছাড়া তোমার ইনভার্সন সেন্টার আছে। তাহলে সিটিভি পয়েন্ট গ্রুপের ক্ষেত্রে ঠিক আছে, চারটি ডিস্টিংক্ট সিমেট্রি অপারেশন আছে, তার করসপন্ডিং ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেটিভ তুমি বের করে ফেললে। কিন্তু ইন জেনারেল যদি অন্যান্য মলিকুলের ক্ষেত্রে অন্যান্য যে সিমেট্রি অপারেশন গুলো আছে, পার্টিকুলার আইডেন্টিটি অপারেশন, সিগমা এক্স ওয়াইটা অ্যাডিশনালি, যে কোনো সিএন নন নেসেসারিলি সি2, অল্টারনেটিভ অ্যাক্সিস অফ সিমেট্রি, তার করসপন্ডিং ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন করে কেমন করে তুমি করবে। ঠিক আছে, আচ্ছা দেখো তুমি সেটা কেমন করে করছো সেটার জন্য তোমার আচ্ছা এইটা একটা, ধরো এখানে আমি আরেকবার নতুন করে এখানে বলেছি, ধরো এই আইডেন্টিটি অপারেশনটা যেটা পি এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ানের উপরে কাজ করে, ধরো পি এক্স টু ওয়াই টু জেড টু দিচ্ছে। তাহলে এবারে কথা হচ্ছে এই পার্টিকুলার ক্ষেত্রে কিন্তু আইডেন্টিটি অপারেশন, সেইখানে এক্স টু ওয়াই টু জেড টু আর এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান সমান বেসিক্যালি। আচ্ছা এবারে এইটাকে আমি যেমন সরাসরি ম্যাট্রিক্স ইকুয়েশনের ফর্মে লিখে ফেললাম, তার আগে তুমি হয়তো একবার এইভাবে লিখতে পারতে যে এক্স টুটা যদি এক্স ওয়ানের সঙ্গে সমান, তুমি এটাকে ভেক্টর হিসেবে এইভাবে লিখতে পারো, ওয়ান এক্স ওয়ান প্লাস জিরো ওয়াই ওয়ান প্লাস জিরো জেড ওয়ান, ওয়াই টুটা হচ্ছে জিরো এক্স ওয়ান প্লাস ওয়ান ওয়াই ওয়ান প্লাস জিরো জেড ওয়ান, আর জেড টুটা হচ্ছে জিরো এক্স ওয়ান প্লাস জিরো ওয়াই ওয়ান প্লাস ওয়ান জেড ওয়ান। এই যে এক্স টু ইকুয়াল টু অ্যাকচুয়ালি এক্স ওয়ান, ওয়াই টু ইকুয়াল টু ওয়াই ওয়ান এবং জেড টু ইকুয়াল টু জেড ওয়ান, সেটাকে তুমি এইরকম ভাবে তিনটে সাইমালটেনিয়াস ইকুয়েশনের ফর্মে লিখতে পারবে। এবার এই সাইমালটেনিয়াস ইকুয়েশনটাকে তুমি ম্যাট্রিক্স ফর্মে এইরকম ভাবে লেখো। এই যে যেটা সাইমালটেনিয়াস ইকুয়েশন, সাইমালটেনিয়াস ইকুয়েশনকে তুমি এইরকম ম্যাট্রিক্স হিসেবে লেখো, যেটা আমি আগে সরাসরি ম্যাট্রিক্স হিসেবে লিখে ফেলেছিলাম। তুমি যদি আরেকটু ব্যাকগ্রাউন্ড পরিষ্কার করো তাহলে যেটা হবে, এই সাইমালটেনিয়াস ইকুয়েশন যদি এরকম দেখতে হয় তাহলে তুমি ম্যাট্রিক্স নোটেশনে সেটাকে তুমি এইরকম ভাবে এক্সপ্রেস করতে পারছো, এক্স টু ওয়াই টু জেড টু 100 0100 01 x1 y1 z1। তাহলে এইটা হচ্ছে তোমার ওই আইডেন্টিটি অপারেশন, তার করসপন্ডিং ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সে যার ক্যারেক্টারটা হয়ে যাচ্ছে তোমার 3 বা ট্রেসটা হয়ে যাচ্ছে তোমার 3। এটা আমি অলরেডি আলোচনা করেছি। আচ্ছা এবারে আমার মেজর, আমি দেখো প্লেন তো যা খুশি হতে পারে, যেদিক দিয়ে খুশি হতে পারে, কিন্তু আমি তিনটে টিপিক্যাল প্লেন এক্স ওয়াই এক্স জেড এবং ওয়াই জেড, এক্স ওয়াই এক্স জেড এবং ওয়াই জেড, এদের করসপন্ডিং ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স গুলোকে আমি করে রাখি। দেখো ব্যাপারটা যখন তোমার এক্স ওয়াই হবে তখন মানে সিগমা এক্স ওয়াইতে যখন পি এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান উপরে কাজ করবে, দেবে সিম্বলিক্যালি ভাবো ওটা এক্স টু ওয়াই টু জেড টু দেবে, কিন্তু খেয়াল করো সিগমা এক্স ওয়াই যখন কাজ করবে তখন এক্স আর ওয়াই কিছু পাল্টায় না, শুধুমাত্র জেডটাই মাইনাস জেড হয়। অর্থাৎ এক্স টুটা জাস্ট এক্স ওয়ানের সঙ্গে সমান, ওয়াই টুটা জাস্ট ওয়াই ওয়ানের সঙ্গে সমান, জেড টুটা জাস্ট সিম্পলি মাইনাস জেড ওয়ান। সিগমা এক্স ওয়াই কাজ করলে কি হবে, এক্স ওয়াই পাল্টাবে না, কারণ ওটা তো এক্স এবং ওয়াই অ্যাক্সিসটা তো ওই সিমেট্রি অপারেশনটা বেসিক্যালি বা প্লেনটা কন্টেন্ট করছে, শুধুমাত্র জেডটাই মাইনাস জেডে চলে যাবে, অর্থাৎ জেড ওয়ানটা মাইনাস জেড ওয়ানে চলে গেল। অর্থাৎ তুমি যদি সাইমালটেনিয়াস ইকুয়েশনের ফর্মে লেখো তাহলে এক্স টুটা হচ্ছে ওয়ান এক্স ওয়ান প্লাস জিরো ওয়াই ওয়ান প্লাস জিরো জেড ওয়ান, তবে হচ্ছে এক্স টু ইকাল টু এক্স ওয়ান হলো। ওয়াই টুটা হয়ে গেল জিরো এক্স ওয়ান প্লাস ওয়ান ওয়াই ওয়ান প্লাস জিরো জেড ওয়ান, ওয়াই টু ইকাল টু ওয়ান হয়ে গেল। জেড টু ইকাল টু জিরো এক্স ওয়ান প্লাস জিরো ওয়াই ওয়ান মাইনাস ওয়ান জেড ওয়ান, এরকম ভাবে হয়ে গেল। এবারে তুমি ম্যাট্রিক্স নোটেশনে করলে তুমি এইটা এইভাবে লিখবে 100 0 1 0 0 0 মাইনাস 1, এইটা করসপন্ডিং ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা হয়ে গেল। দেখো 100 0 1 0 0 0 মাইনাস 1। আর সিগমা এক্স জেড সিগমা ওয়াই জেড থেকে তুমি অলরেডি করেছি, সেটা নতুন করে এখানে করছি না। ঠিক আছে, মানে সিগমা এক্স জেড যখন করবে তখন এক্স আর জেড পাল্টাবে না, শুধুমাত্র ওয়াইটা পাল্টাবে। সিগমা ওয়াই জেড যখন করবে ওয়াই আর জেড পাল্টাবে না, শুধুমাত্র এক্সটা তোমার পাল্টাবে। আচ্ছা এবারে একটা নতুন জিনিস একটু ভালো করে দেখো, সেটা হচ্ছে যে তুমি যখন, আচ্ছা ও সরি, এটা সেন্টার অফ সিমেট্রিটা করে দিচ্ছি, তারপর একটা কঠিন। আচ্ছা সেন্টার অফ সিমেট্রিটাও বলে দিই। আচ্ছা তুমি জানো তো ইনভার্সন সেন্টার বাই ডেফিনেশনটা কি, যে কোন একটা পার্টিকুলার পয়েন্ট যদি এক্স ওয়াই জেড হয়, ইনভার্সন অপারেশনটাকে কাজ করালে কি হয়, সেটা মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেডে চলে যায়। সেন্টার অফ সিমেট্রি বা ইনভার্সন সেন্টারের মানেই তো এই যে এক্স ওয়াই জেড এ কোন একটা পার্টিকুলার পয়েন্ট, সেখানে ওই আইটাকে কাজ করলে সিম্পলি মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেডে নিয়ে চলে যাবে। তাই হয়েছে, দেখো এই আইটা পি এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ানের উপরে কাজ করলে পি মাইনাস এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান মাইনাস জেড ওয়ান হবে। সাইমালটেনিয়াস ইকুয়েশন গুলোকে লিখলে ম্যাট্রিক্স নোটেশন এটা কি হবে না, এক্স টু ওয়াই টু জেড টু সেটা হয়ে যাচ্ছে তোমার মাইনাস ওয়ান জিরো 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 মাইনাস ওয়ান জিরো 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 মাইনাস ওয়ান ইন্টু এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড। তাহলে এই যে পার্টটা,
এইটা বেসিক্যালি তোমার ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা, যার ট্রেসটা হ্যাঁ সেটা হয়ে যাচ্ছে মাইনাস। আচ্ছা তাহলে আমি কি করলাম না ই করেছি, তিনটে ইম্পর্টেন্ট সিগমা প্লেন সেগুলোকে করলাম, ইনভার্সন সেন্টারকে করলাম, ইনভার্সন সেন্টারটাকে করলাম। এরপর একটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স ফর প্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি বা প্রপার অ্যাক্সিস অফ রোটেশন আর এটা। আচ্ছা এক্ষেত্রে তুমি জাস্ট আগেরটা যেমন C2 নিয়েছিলে, অর্থাৎ রোটেশনটা 180° তোমার ফিক্সড হয়েছিল, এখন তা নয়। ধরে নাও বেসিক্যালি সি এর অ্যাক্সিস তুমি কনসিডার করছে, যেখানে কতখানি অ্যাঙ্গেল তোমাকে রোটেট করতে হবে, 360°/n। উই want to find the 3D metric representations of CNZ which is along z axis, angle of rotation phi টা হয়ে যায় 360°/n। ঠিক আছে? আচ্ছা এবারে দেখো তোমার as the মানে as the axis contains the z axis, কারণ CN axis টা z axis কে কন্টেন করে, তাহলে z টা পাল্টাবে না, the z coordinate does not change when CNZ is applied, কিন্তু xy তারা পাল্টাবে। সেখানে যদিও ছবিটা 3 ডাইমেনশনাল, তাহলে আমি কিন্তু জেড অ্যাক্সিসকে নাড়াবো না, হ্যাঁ সেই জন্য আমি পুরোটা 2 ডাইমেনশনাল মতো করে জিনিসটাকে ভাবতে পারি। মানে যেহেতু যে অ্যাক্সিসটাকে কনসিডার করছে সেই অ্যাক্সিসটা জেড কে কন্টেন করছে আমি ধরে নিচ্ছি, তাহলে জেড কোঅর্ডিনেট কিছু পাল্টাবে না, যা পাল্টাবে এক্স ওয়াইটা। তাহলে তুমি দেখো জেডটাকে এইরকম করে ভাবো, তুমি এক্স ওয়াইটাকেই মেনলি প্লেনের মধ্যে রাখো। ধরো এইটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, পুরো একটা পার্টিকুলার পয়েন্ট ধরো এই পি ছিল, এই পার্টিকুলার পয়েন্ট পি, তার পজিশন কোঅর্ডিনেট হচ্ছে x1 y1 z1 বা পজিশন ভেক্টরটা xyz, x1 y1 z1। আর এবার আমি কি করছি সেটা হচ্ছে যে তোমার আচ্ছা এমনিতে বলে নি যে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে এই যে রেডিয়াল ভেক্টরটা মানে ওপি, যেটা এটা হচ্ছে ওপি যদি তুমি বলো, এই যে এইখান থেকে এইটা যে ওপিটা, তার রেডিয়াল ভেক্টরটা হচ্ছে তোমার আর, রেডিয়াল ভেক্টরটা হচ্ছে আর। আচ্ছা এবারে এই যে x1 y1 z1 তার যদি কোঅর্ডিনেট হয়, তাহলে x1 টা পরিষ্কার হচ্ছে আর cos থিটা, কারণ থিটাটা হচ্ছে তোমার বেসিক্যালি রেডিয়াল ভেক্টরটা x অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করছে সেটা আমি থিটা লিখছি এখানে। x1 টা পরিষ্কার আর cos থিটা, y1 টা আর sin থিটা, আর জেডটাকে আমি কিছু লিখলাম না, জাস্ট জেডটা z1 লিখে রাখলাম, কারণ জেডটা কিন্তু পাল্টাবে না, সেটা ওইটা নিয়ে ওইটা বেশি মাথা ঘামিয়ে লাভ নেই এটা। আচ্ছা এবার আমি কি করছি না ক্লকওয়াইজ রোটেশন করছি বাই অ্যান অ্যাঙ্গেল ফাই। তাহলে জেড অ্যাক্সিস বরাবর একটা অ্যাক্সিস আছে, সেই অ্যাবাউটে তুমি জাস্ট কি করলে না ফাই অ্যাঙ্গেল রোটেশন করছে ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ যদি রোটেশন করো কি হবে, এই পিটা পি প্রাইম পয়েন্টে চলে এলো, নিউ কোঅর্ডিনেট x2 y2 z2। তাহলে এবারে এই যে ও পি প্রাইম যেটা এইটা, রেডিয়াল ভেক্টরটা পাল্টাচ্ছে না, আটটা আরই থাকছে, শুধুমাত্র অ্যাঙ্গেলটা পাল্টাচ্ছে। এখন অ্যাঙ্গেলটা কি হলো, আগে যেটা ছিল থিটা, এখন এই ও পি প্রাইম এই যে ভেক্টরটার পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেলটা হয়ে গেল কত, থিটা মাইনাস ফাই। ঠিক আছে, তাহলে এবারে দেখো, তাহলে x2 যদি তুমি করো, হ্যাঁ x2 টা সেটা কি হচ্ছে না আর cos থিটা মাইনাস ফাই, মানে নতুন এক্স কোঅর্ডিনেটটা সেটা হচ্ছে যে আরটা যে রেডিয়াল ভেক্টর, আর রেডিয়াল ভেক্টরটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করে এখন যে থিটা মাইনাস ফাই হয়ে যায়, x2 হচ্ছে আর cos থিটা মাইনাস ফাই। তাহলে আর cos থিটা মাইনাস ফাইতে তুমি লিখছো কত, cos থিটা cos ফাই প্লাস sin থিটা sin ফাই, মানে cos a মাইনাস বি এর ফর্মুলা। এটা কত হয়ে যাচ্ছে দেখো, cos ফাই ইন্টু আর cos থিটা প্লাস sin ফাই ইন্টু আর sin থিটা। এবার আর cos থিটা ছিল x1 আর আর sin থিটা হচ্ছে y1, তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো, x2 টা হয়ে গেল cos ফাই x1 প্লাস sin ফাই y1। ঠিক একই রকম ভাবে y2 টা সেটা হয়ে যাবে কত, আর sin থিটা মাইনাস ফাই, sin থিটা মাইনাস ফাইটা কত, sin থিটা cos ফাই মাইনাস cos থিটা sin ফাই। তাহলে এটা হয়ে যাচ্ছে cos ফাই আর sin থিটা মাইনাস sin ফাই আর cos থিটা। এবার আর sin থিটা হচ্ছে y1 আর cos থিটা হচ্ছে x1, তার মানে কি হয়ে গেল, y2 টা হয়ে গেল cos ফাই y1 মাইনাস sin ফাই x1, আর z2 টা যা ছিল z1 হয়ে যাচ্ছে। তার মানে কি হলো দেখো, যে তোমার এই যে সাইমালটেনিয়াস ইকুয়েশনস গুলো কেমন দেখতে হচ্ছে, x2 টা হয়ে গেছে cos ফাই x1 প্লাস sin ফাই y1 প্লাস 0 z1, y2 টা হয়ে যাচ্ছে মাইনাস sin ফাই x1 প্লাস cos ফাই y1 প্লাস 0 z1, আর z2 টা হয়ে যাচ্ছে 0 x1 প্লাস 0 y1 প্লাস 1 z1। তাহলে এবারে এটাকে তুমি যদি ম্যাট্রিক্স ফর্মে লেখো, তো x2 y2 z2, সেটা দেখো এই যে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা এখন হয়ে গেল, এই যে কোএফিসিয়েন্ট গুলো যে ম্যাট্রিক্সটা সেটা নিতে হবে,
কস পাই সাইন পাই 0 মাইনাস সাইন পাই কস পাই 0 আর 0 0 1 এটা। এবার ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স তাহলে হয়ে গেল, দেখো জাস্ট সিম্পলি এইটা। তাহলে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স অফ সিএন ফাই হোয়ার এনটা হচ্ছে 360 ডিগ্রি বাই ফাই অ্যান্ড দ্য রোটেশন যদি ক্লকওয়াইজ হয় তাহলে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা হয়ে গেল কস পাই সাইন পাই 0 মাইনাস ফাই সাইন পাই মাইনাস সাইন পাই কস পাই 0 0 0 1। মানে একদম দেখো, মানে এবারে ক্যারেক্টারটা তুমি কি পেয়ে গেলে, বা ট্রেস অফ দ্য মানে ডায়াগোনাল এলিমেন্টের যোগফল বা ট্রেসটা কত হয়ে যাচ্ছে না 2 cos phi প্লাস 1। তাহলে কি করলাম দেখ, আমি জেনারেলি একটা সিএন অ্যাক্সিস তার 3 ডাইমেনশনাল যে রিপ্রেজেন্টেশন অফ দ্য সিমেট্রি অপারেশনস তুমি পেয়ে গেলে, যেখানে ক্লকওয়াইজ রোটেশন করছো বাই অ্যান অ্যাঙ্গেল 360 ডিগ্রি বাই এন, যেটাকে তুমি ফাই নাম দিচ্ছ, ঠিক আছে এইটা। এবারে তুমি যদি এই পার্টিকুলার কেসে ধরো C2 ভাবো, কিছুই না, তোমার এখানে অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি করে দাও। দেখো কস 180 ডিগ্রি সেটা -1, সাইন 180 ডিগ্রি 0। তা তুমি যদি বসাও দেখো 1 0 0 হয়ে গেল, এটা আবার 0 হয়ে গেল, এটা -1 0, এটা সরি এটা হচ্ছে -1 0 0 হয়ে গেল, 0 -1 0 হয়ে গেল, 0 0 1 হয়ে গেল, যেটা আমি অ্যাকচুয়ালি ওই C2 এর ক্ষেত্রে করেছি। তাহলে যে এক্সপ্রেশনটা বেরোলো সেটা হচ্ছে কি কি এখানে রেস্ট্রিকশন আছে। এক হচ্ছে তুমি ক্লকওয়াইজ রোটেশন করছো, আর এই ফাই অ্যাঙ্গেলটা কি, এই ফাই অ্যাঙ্গেলটা হচ্ছে যদি সিএন অ্যাক্সিস হয় তাহলে ফাইটা হচ্ছে 360 ডিগ্রি বাই এন। তার করসপন্ডিং ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা তুমি পেয়ে গেলে। তা দেখো তো এইটুকু আগে বুঝলে কিনা ঠিক ঠিক করে, যে তুমি যখন জাস্ট একটা রোটেশন করছো বাই অ্যান অ্যাঙ্গেল ফাই, তাহলে তার মতো করে কি চেঞ্জটা হচ্ছে আর কি, সেটা বুঝতে কোনো অসুবিধা হলো কিনা বলো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। কোনো অসুবিধা নাই তো। এবারে দেখো এইখানে কি বললাম, যে কোনো তুমি ফাইটা বসাও, ফাই এর ভ্যালু মানে C2 হলে 180 ডিগ্রি, C3 হলে 120 ডিগ্রি, C4 হচ্ছে 90 ডিগ্রি, C5 হলে ইত্যাদি ইত্যাদি, বা C6 হলে, তাহলে মানে 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 কোন সিএন এনটা কত তার মতো করে অ্যাঙ্গেল ফাইটা হয়ে যাবে 360 ডিগ্রি বাই এন। তাই এনটাকে বসাও, তার মানে কি একটা ফর্মুলা দিয়ে তুমি সমস্ত সিএন গুলো পেয়ে যেতে পারলে। আচ্ছা এবারে যদি তোমার ধরো তোমার এ হতো ক্লকওয়াইজ রোটেশনের বদলে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হতো, তাহলে কি হতো, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হলে অ্যাঙ্গেল যেটা থিটা মাইনাস ফাই ছিল সেটা থিটা প্লাস ফাই হয়ে যাবে। কারণ এখন কি হচ্ছে, এই যে মানে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করেছে বলে আগে অ্যাঙ্গেলটা থিটা ছিল, কমে গিয়ে থিটা মাইনাস ফাই হলো। এটা ক্লকওয়াইজ রোটেশন করলে বলে, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করলে কি হতো না, এই রেডিয়াল ভেক্টরটা সে বেসিক্যালি আরো এদিকে সরে যেত, আর এদিকে সরে গেলে কি হতো, যে নতুন যে অ্যাঙ্গেলটা সেটা থিটা প্লাস ফাই হয়ে যেত। থিটা প্লাস ফাই ধরে তুমি আবার পুরোটাকে করতে, তাহলে পুরোটাকে করা ইজ ইকুইভ্যালেন্ট এই যে এখানে লিখেছি দেখো, এই যে প্রথমে ছিল থিটা অ্যাঙ্গেল, এখন অ্যাঙ্গেলটা গেলে থিটা প্লাস ফাই, তুমি ঠিক একই রকম ভাবে করতে পারবে। একই রকম ভাবে করলে আর কিছুই না, দেখো জাস্ট সিম্পলি ফাইটাকে মাইনাস ফাই করে দিলে যা হয় বেসিক্যালি তাই। আগেরটা ছিল থিটা মাইনাস ফাই, এখন থিটা প্লাস ফাই, তাহলে ফাই এর রোলটা কাজ পাল্টে গেল, যেটাকে প্লাস ছিল এখন মাইনাস হয়ে গেল। তাহলে তুমি যেটা যে ফর্মুলাটাকে বের করেছিলে এক্স্যাক্টলি সেই ফর্মুলাই তুমি ব্যবহার করতে পারবে, শুধু ফাই এর জায়গায় মাইনাস ফাই বসিয়ে দেওয়া। তাহলে কস অফ মাইনাস ফাই কস ফাই রয়ে গেল, সাইন অফ মাইনাস ফাই মাইনাস সাইন ফাই হয়ে গেল। তাহলে সেই মতো করে কত হবে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা, কস ফাই মাইনাস সাইন ফাই 0 প্লাস সাইন ফাই কস ফাই 0 0 0 1। ঠিক আছে, তাহলে দেখো তাহলে যেটা করলাম আমি, জাস্ট সিএন অ্যাক্সিস মানে প্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি, তার জন্যে তুমি 3 ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন গুলোকে পেলে। তার 3 ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনে তোমার দুটো জিনিস এখানে মেনশন করে দিতে হবে, সিএন অ্যাক্সিস, তাহলে তার করসপন্ডিং ফাইটা হয়ে যাবে হচ্ছে 360 ডিগ্রি বাই এন, আর ওটা ক্লকওয়াইজ রোটেশন না অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। ক্লকওয়াইজ রোটেশনের ক্ষেত্রে যা হবে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনের ক্ষেত্রে উল্টো হবে। যদি তোমার ক্লকওয়াইজ রোটেশন হয় তাহলে তুমি অলরেডি দেখেছো যে এই যে অলরেডি তুমি এখানে করেছো তোমার cos phi sin phi 0 মাইনাস sin phi cos phi 0 0 0 1। আর যদি তুমি এটাকে ফাইটাকে মাইনাস করে দাও তাহলে এই প্রথমে এই sin phi টা -1 হয়ে যাবে, আর এইখানে মাইনাস sin phi টা প্লাস sin phi হয়ে যাবে। তাহলে দেখো তাহলে জাস্ট ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ সিএন রোটেশন যদি করা হয় তার করসপন্ডিং ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স গুলো কি কি এবং তার করসপন্ডিং ট্রেস টাই বা কি হবে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা ঠিক আছে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা নেক্সট হচ্ছে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স ফর ইমপ্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি। আচ্ছা ইমপ্রপার অ্যাক্সিস মানেটা কি, ইমপ্রপার বা অল্টারনেটিভ অ্যাক্সিস এর মানেটা কি না, তোমাকে প্রথমে হচ্ছে একটা অ্যাক্সিসের বরাবর রোটেট করতে হবে,
তারপর সেই অ্যাক্সিসের পারপেন্ডিকুলার বরাবর তোমাকে রিফ্লেকশন নিতে হবে। ধরো তুমি যদি একটা এসএন জেড বলো, সেটা মানেটা কি? সেটা মানে হচ্ছে প্রথমে তোমাকে সিএন মানে জেড অ্যাক্সিস বরাবর রোটেশন করতে হবে, তাহলে জেড অ্যাক্সিস বরাবর রোটেশন করে তার পারপেন্ডিকুলার অ্যাক্সিস অর্থাৎ এক্স ওয়াই প্লেন বরাবর রিফ্লেকশন করতে হবে, আর কিছুই না। তাহলে এস এন জেড জেড অ্যাক্সিস বরাবর তোমার এস এন অ্যাক্সিস বা অল্টারনেটিভ অ্যাক্সিস অফ সিমেট্রি মানে হচ্ছে তোমাকে যেটা করতে হচ্ছে যে প্রথমে তোমাকে ওই একটা রোটেশন নিতে হলো সিএন অ্যাক্সিস বরাবর, তারপরে তোমাকে যে রিফ্লেকশন নিতে হলো তার পারপেন্ডিকুলার প্লেন অর্থাৎ এক্স ওয়াই প্লেন বরাবর। অর্থাৎ এস এন জেডটাকে তুমি লিখতে পারো সিগমা এক্স ওয়াই আর সিএন জেড। আচ্ছা, এবারে যেমন করে এই যে সিমেট্রি অপারেশন এস এন জেড ইজ নাথিং বাট যে প্রথমে সিএন কাজ করা, সিএন জেড কাজ করা, তারপর সিগমা এক্স ওয়াই কাজ করা। ম্যাট্রিক্স নোটেশনে এক্স্যাক্টলি সেম সিচুয়েশন। তুমি যদি সিএন এর করসপন্ডিং ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স জানো, সিগমা এক্স ওয়াই এর করসপন্ডিং ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স জানো, তাহলে এই দুটো ম্যাট্রিক্স যদি গুণ করো তাহলে তুমি এসএনটা অটোমেটিক্যালি পেয়ে যাবে। এখানে সেই কাজটা কি করা হচ্ছে, ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স করসপন্ডিং টু এসএন জেড কি হবে, তুমি বেসিক্যালি সিএন জেড তার করসপন্ডিং ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটাকে লিখলে, আর সিগমা এক্স ওয়াই তার করসপন্ডিং ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটাকে লিখলে, করে গুণ করে দিলে। গুণ করলে এটা কি দাঁড়াচ্ছে দেখো, এই যে cos phi sin phi 0 মাইনাস sin phi cos phi 0 আর 0 0 মাইনাস 1, দিস ইজ দা তোমার ওই এসএন অ্যাক্সিসের করসপন্ডিং ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে এসএনটা তোমাকে আলাদা করে করতে হচ্ছে না, তুমি জাস্ট সিএন জেড তার সঙ্গে সিগমা এক্স ওয়াই এর গুণ করে দেওয়া। ঠিক আছে, এটা ঠিক আছে, অসুবিধা। আচ্ছা, তাহলে তাহলে দেখো খেয়াল করে দেখো, তাহলে আমরা যেটা করলাম যে তোমার মানে আমি এইটুকু সময়ের মধ্যে যেটা করলাম সেটা হচ্ছে যে প্রথমে তো আমি সি টু বি পয়েন্ট গ্রুপের মধ্যেই ছিলাম। সি টু বি পয়েন্ট গ্রুপে যে চারটে সিমেট্রি অপারেশন আছে ই সি টু সিগমা বি আর সিগমা ভি প্রাইম, সেইটা দিয়ে তুমি যেমন চারটে ডিস্টিং ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন পেয়েছো, ঠিক একই রকম ভাবে একটা থ্রি ডাইমেনশনাল ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন তুমি পেলে। তারপরে সঙ্গে সঙ্গে আমি একটা অ্যাডিশনাল কাজ যেটা করে দিলাম যে সি টু বি পয়েন্ট গ্রুপ থেকে সরে এসে জাস্ট যে নর্মাল যে সিমেট্রি অপারেশনস গুলো হয় ই আই সিএন অ্যাক্সিস, তারপরে তোমার হচ্ছে সিগমা এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, হ্যাঁ, তারপরে এসএন অ্যাক্সিস, এই প্রত্যেকের জন্য থ্রি ডাইমেনশনে করসপন্ডিং ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন গুলো কি কি আছে সেগুলোকে করলাম। এবার সেই ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন গুলো আদৌ গ্রুপ তৈরি করবে কি করবে না সেটা তো কোন পয়েন্ট গ্রুপ নিয়ে তুমি কথাবার্তা বলছো সেটা নিয়ে কথা। তোমার সিটিভি পয়েন্ট গ্রুপের ক্ষেত্রে ই সি টু সিগমা বি এবং সিগমা বি প্রাইম তারা যে অ্যাকচুয়ালি একটা গ্রুপ তৈরি করছে সেটা তুমি দেখেইছো, যেটাকে তুমি ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন অফ দ্য পয়েন্ট গ্রুপ সিটিভি তুমি বলছো। তাহলে তুমি চারটে ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন পেয়েছো, তুমি একটা থ্রি ডাইমেনশনাল ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন তুমি উল্লেখ করেছো। এছাড়াও কিন্তু আরো অনেক ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন হতে পারে, যেমন ধরো অ্যাজ ফর এক্সাম্পল এইখানে যেটা আমি প্রথমে এই দিয়েছিলাম, এটা তোমাকে আমি হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, এটা বাড়িতে করবে তুমি। দেখো সিস বিউটানাইন, সিস বিউটানাইন হচ্ছে তোমার একটা মলিকুল যে সি টু ভি পয়েন্ট গ্রুপের মধ্যে বিলং করে। আচ্ছা, এইখানে যে চারটে এই যে সি টু ভি পয়েন্ট গ্রুপ, এটা সিস বিউটানাইন, চারটে কার্বন অ্যাটম যেটা কনসিডার করছো সেইখানে যে পি জেড অরবিটালটা আছে, পি জেড অরবিটালকে তুমি বেসিস ভাবছো, এবং তারা হচ্ছে ফাই ওয়ান ফাই টু ফাই থ্রি ফাই ফোর, তার করসপন্ডিং ছবিটাকে আঁকা হয়েছে। তাহলে এই যে তোমার এই যে ফাই ওয়ান ফাই টু ফাই থ্রি ফাই ফোর, এটাকে তুমি জাস্ট একটা কালাম ম্যাট্রিক্স হিসেবে লিখতে, যেমন এক্স ওয়াই জেড হয় তখন ফাই ওয়ান ফাই টু ফাই থ্রি ফাই ফোর তুমি একটা কালাম ম্যাট্রিক্স হিসেবে তুমি লিখবে। আচ্ছা, এবারে ধরো এই আইডেন্টিটি অপারেশনটা এই ফাই ওয়ান ফাই টু ফাই থ্রি ফাই ফোর এর উপরে কাজ করছে, তাহলে সে কি করবে না, এদের কিচ্ছু পাল্টাবে না। তাহলে কিছুতে পাল্টাচ্ছে না, তাহলে সেটাকে তুমি করসপন্ডিং ম্যাট্রিক্সটাকে তুমি লিখবে 1 0 0 0 1 0 0 0 0 1 0 0 0 0 1, এইটা 4 ক্রস 4 ম্যাট্রিক্স হলো এইটা। ঠিক একই রকম ভাবে অন্যান্য সিমেট্রি অপারেশনস গুলো সিগমা ভি প্রাইম আর সি টু, তারা যদি এই যে করসপন্ডিং মলিকুলটা তার উপরে কাজ করে তাহলে কি চেঞ্জ হবে, এবং তার মতো করে তোমার এই যে ফাই ওয়ান ফাই টু ফাই থ্রি ফাই ফোরটা একটু চেঞ্জ হয়ে কি হবে তার মতো করে তুমি ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটাকে লিখতে পারবে। ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সগুলোকে লিখে ফেলার পরে দেখবে যে নতুন যে একটা সেট অফ ফোর ডাইমেনশনাল ম্যাট্রিক্স এলো বা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স এলো, তারা আবার একটা ওই তোমার ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন অফ সি টু বি পয়েন্ট গ্রুপ তোমার হতে পারবে।
যেমন 4টে 1 ডাইমেনশনাল, একটা 3 ডাইমেনশনাল করেছিলাম, ঠিক এখানে একটা 4 ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন তুমি পাবে। তাহলে এই ছবিটা আমি এঁকে দিয়েছি, যেমন x, y, z অ্যাক্সিসের ছবি এঁকে দিয়েছিলাম, সেরকম ছবিটা এঁকে দিয়েছি। ইটা কাজ করলে কি হবে তোমাকে বলেও দিয়েছি। এবার তুমি এর উপরে সিগমা xz, সিগমা yz আর cn বা c2 তুমি কাজ করাও। কাজ করে এখানে একটা কিন্তু বলি যে এই যে লোভগুলো ওই যেগুলো ডার্ক করা আছে সেটা পজিটিভ, যেটা ডার্ক করা আছে সেটা নেগেটিভ। তাহলে যদি এমন হয়ে যায় তাহলে ফাই ওয়ানটা এই উপরটা পজিটিভ নিচে নেগেটিভ, আর যদি এমন হয়ে যায় যে কিছু করে একটা অপারেশনের জন্য উপরটা নেগেটিভ নিচটা পজিটিভ হয়ে গেল, তখন কিন্তু ফাই ওয়ানটা কিন্তু মাইনাস ফাই ওয়ান হয়ে গেছে। এটা তুমি মাথায় রাখবে। মানে তুমি জাস্ট সিম্পলি যখন সিমেট্রি অপারেশন গুলোকে কাজ করছো তখন তার সাইনটাকেও মাথায় রাখতে হবে। ধরো আমি কথা বলবো যে তুমি C2টাকে কাজ করছো, ফাই ওয়ানটা ফাই ফোরে যাবে, ফাই ফোরটা ফাই ওয়ানে আসবে, ফাই টুটা ফাই থ্রিতে যাবে, ফাই থ্রিটা ফাই টুতে আসবে। এইটুকু যথেষ্ট না। তার সঙ্গে সঙ্গে তোমাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এই লোভগুলো সেটা পজিটিভ নেগেটিভটা তোমার মেনটেন আছে কিনা, সেই মতো করে কিন্তু তোমাকে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটাকে লিখতে হবে। তুমি লিখতে পারবে, তুমি জাস্ট ভিজুয়ালাইজ করবে। হ্যাঁ, তুমি মনে মনে ভেবে নেবে। ধরো তোমার বোর্ডের প্লেনটা হচ্ছে মলিকুলার প্লেন। হ্যাঁ, এবার তুমি জেড অ্যাক্সিস দিচ্ছ, জেড অ্যাক্সিস বরাবর রোটেট যদি করাও তাহলে অ্যাকচুয়ালি পজিটিভটা নেগেটিভের দিকে বা নেগেটিভটা পজিটিভের দিকে চলে যাচ্ছে কিনা। যদি সাইনটা একই থাকে তাহলে পজিটিভ, সাইনটা না মানে অপোজিট হয়ে গেলে সেটা নেগেটিভ। সেটাকে মাথায় রাখবে। মাথায় রেখে 4টে সিমেট্রি অপারেশনে গিয়ে 4টে ট্রান্সফরমার ম্যাট্রিক্স পাবে। আমি একটা যেমন করে দিচ্ছি, তারা যে একটা 4 ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন দিচ্ছি সেটা তোমাকে হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, সেটা করবে। আচ্ছা, আরেকটা আমি করে দিচ্ছি। ধরো এই ওয়াটার মলিকুলের ক্ষেত্রে তুমি এই যে 3টে অ্যাটম আছে হাইড্রোজেন, মানে মানে অক্সিজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, মানে ধরো এর থেকে অক্সিজেনটাকে 1 নম্বর অ্যাটম, 2 নম্বর অ্যাটমটা এই হাইড্রোজেনটা, 3 নম্বর অ্যাটমটা এইটা। এবারে প্রত্যেকটা অ্যাটমে 3টে করে কোঅর্ডিনেট আছে এক্স ওয়াই জেড। তাহলে অক্সিজেন যেটা 1 নম্বর অ্যাটম তার x1 y1 z1 আছে। 2 নম্বর হাইড্রোজেন যেটা তার x2 y2 z2 আছে, এবং 3 নম্বর সেটা হচ্ছে x3 y3 z3 আছে। এখানে হলো। আচ্ছা, এবারে তুমি দেখো, তুমি এখন যে টোটাল যে কালাম ভেক্টরটা বা বেসিসটা তোমার 9 ডাইমেনশনাল হয়ে গেছে। মানে যখন তুমি সিমেট্রি অপারেশনগুলোকে কাজ করাবে তখন তো শুধুমাত্র x1 y1 z1 পাল্টাবে না, তার সঙ্গে x2 y2 z2 বা x3 y3 z3 পাল্টাবে। তাহলে সবাই পাল্টে কি হচ্ছে সেটা আমি দেখতে চাইছি। ধরো আইডেন্টিটি অপারেশনটা x1 y1 z1 x2 y2 z2 x3 y3 z3 এর উপর যদি কাজ করে, কিচ্ছু পাল্টায় না। অর্থাৎ x1 টা x1 এ রয়ে গেছে, y1 টা y1, z1 টা z1 এ, x2 টা x2 তে, y2 টা y2 তে, z2 টা z2 তে, x3 টা x3 তে, y2 টা y3 টা y3 তে, z3 টা z3 তে আছে। এটা এবারে তুমি যদি এটাকে ম্যাট্রিক্স ফর্মে লেখো, দেখো একটা 9x9 ইউনিট ম্যাট্রিক্স তোমাকে ব্যবহার করতে হচ্ছে। এখানে 9x9 ম্যাট্রিক্স তোমার ব্যবহার করতে হচ্ছে। 9x9 ইন্টু এটা হচ্ছে তোমার 9+1, তবে ফাইনালি 9+1 হবে। এই পার্টিকুলার ক্যারেক্টারটা হয়ে যাচ্ছে তোমার 3। আচ্ছা, সিমিলারলি যদি C2 কাজ করাও, যদি C2 কাজ করালে কি হচ্ছে খেয়াল করো। ধরো এই যে অক্সিজেন অ্যাটমটা, মানে 1 নম্বর যেটা, C2 কাজ করালে Z1 টা একই থাকছে, x1 টা -x1, y1 টা -y1 হয়ে যাচ্ছে। আচ্ছা, এবারে কিন্তু এই যে এই 2 নম্বর এবং 3 নম্বর, এই 2 নম্বর হাইড্রোজেন অ্যাটমটা 3 নম্বরে চলে যাবে, 3 নম্বরটা 2 নম্বরে চলে আসবে। শুধু তাই নয়, Z2 Z3 তে চলে গেল, Z3 Z2 তে চলে এলো। এবারে x2 টা কিন্তু এখন চলে যাবে -x3 তে, আর y3 তে চলে যাবে -y3 তে, এন্ড ভাইস ভার্সা। তার মানে তুমি যখন একদম পরিষ্কারভাবে দেখো, ভিজুয়ালাইজ করো, C2Z টাকে যখন তুমি কাজ করাচ্ছ, অক্সিজেন অ্যাটমের জায়গায় রয়ে গেল, শুধু যেটা x1 -x1 y1 -y1 হয়ে গেল, কিন্তু H2 এবং H3 তারা H2 টা H3 ঘাড়ে চলে গেল, H3 টা H2 জায়গায় চলে এলো। তার সঙ্গে সঙ্গে XYZ এর যে চেঞ্জ গুলো হয় আর কি, মানে Z2 টা Z3 হয়ে যাবে, Z3 টা Z2 হয়ে যাবে, কিন্তু x2 টা -x3 হয়ে যাবে, y2 টা -y3 হয়ে যাবে, বা x3 টা -x2 হয়ে যাবে, y3 টা -y2 হয়ে যাবে। তাহলে সেটাকে মাথায় রাখলাম। তা দেখো, ছিল হচ্ছে x1 y1 z1, x2 y2 z2, x3 y2 z3, তাহলে হয়ে গেছে -x1 -y1 z1 হয়ে গেল। তাহলে x2 টা হয়ে গেল -x3, y2 টা হয়ে গেল -y3, z2 টা হচ্ছে z3 হয়ে গেল। এখানে x3 টা হয়ে গেল -x2, y3 টা হয়ে গেল -y2, আর z3 টা হচ্ছে তোমার z2 হয়ে গেল। এটা তাহলে এই হচ্ছে তোমার অপারেশনটা। এবারে এইটা পেতে গেলে তোমার কি করতে হচ্ছে, সেই মতো করে আমি ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটাকে লিখেছি। এইখানে এই যে ডায়াগোনাল, মানে
x1 y1 z1 সেটা -x1 -y1 -z1 দিচ্ছে বলে তিনটে ডায়াগোনালে -1 -1 1 হয়ে গেল। তারপরের গুলো কিন্তু পাল্টে যাচ্ছে। x2 টাকে -x2 হয়ে গেলে এই কলামটা -1 এন্ট্রি থাকতে হবে, y2 টা -y3 হয়ে গেলে এই জায়গায় -1 এন্ট্রি থাকতে হচ্ছে, x2 টা z3 হয়ে গেলে এইখানে 1 হতে হচ্ছে। তারপর আবার x3 টা তারপরেরটা হচ্ছে তোমার x3 টা x2 -x2 হয়ে গেলে এখানে -1 হতে হবে, y3 টা -y2 হতে গেলে এখানে -1 হতে হবে, z3 টা z2 হতে গেলে এখানে তোমার 1 হতে হবে। এখন তার ডায়াগোনাল থাকছে না জিনিসটা, ডায়াগোনাল ম্যাট্রিক্স আর থাকছে না। হ্যাঁ, কিন্তু এই ম্যাট্রিক্সটা তুমি কনস্ট্রাক্ট করতে পারলে এবং এটা হয়ে গেল তোমার ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা। সিমিলারলি পরের দুটো সিগমা এক্সজেড এবং সিগমা ওয়াইজেড তুমি একই রকম ভাবে করতে পারবে। মানে ধরো সিগমা এক্সজেড যদি তোমার বোর্ডের প্লেনটা হয়, তাহলে এই যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর তার পজিশন গুলো পাল্টাচ্ছে না, শুধুমাত্র অ্যাক্সিস গুলো পজিটিভ নেগেটিভ যা হওয়ার হচ্ছে। আর সিগমা ওয়াইজেড যদি তুমি কনসিডার করো ঠিক আগের মতো করে, আবার কিন্তু তোমার এক্স মানে H2 টা H3 তে বা H3 টা H2 তে চলে আসছে এবং সেই মতো করে তুমি ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স গুলোকে লিখেছো। এবার মজার ব্যাপার যেটা হচ্ছে যে এই যে চারটে 9 ডাইমেনশনাল ম্যাট্রিক্স তুমি পেলে, এই চারটে 9 ডাইমেনশনাল ম্যাট্রিক্সও কিন্তু তোমার একটা ওই সেম গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিল ফর দ্য সিটিভি পয়েন্ট গ্রুপ দেবে, অর্থাৎ সেটা তোমার একটা 9 ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন তোমার দেবে। এবং প্রত্যেক ক্ষেত্রে তুমি ক্যারেক্টার গুলোকে ক্যালকুলেট করে নিয়েছো। এই পার্টিকুলার ক্ষেত্রে ক্যারেক্টার হচ্ছে 9, এক্ষেত্রে ক্যারেক্টারটা হচ্ছে তোমার -1, এর ক্ষেত্রে ক্যারেক্টারটা হচ্ছে 3, এর ক্ষেত্রে +1 and so on। তাহলে দেখো, তার মানে আমি যেটা এই কতগুলো এক্সাম্পল দিয়ে এটা বোঝাচ্ছি, আগে আমি বলি তাহলে আমি যেটা করলাম সেটা হচ্ছে যে তোমার তুমি জাস্ট সিমেট্রি অপারেশন গুলোকে কেমন করে ম্যাট্রিক্সে রিপ্রেজেন্ট করতে হয়, সেটা যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্ট করতে সিমেট্রি অপারেশন হলো। তারপর যেটা দেখলে যে অ্যাকচুয়ালি সিমেট্রি এলিমেন্ট গুলো যে টাইপের মানে গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিল দেয়, করসপন্ডিং ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স গুলো ঠিক একই রকম ভাবে গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিলটা দিচ্ছে। সেখান থেকে তুমি বললে যে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স গুলো তোমার অ্যাকচুয়ালি একটা গ্রুপ তৈরি করছে, যাকে বলা হবে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ দ্যাট পার্টিকুলার পয়েন্ট গ্রুপ। আমি দেখতে পেলাম নেক্সট যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে তোমার C2V এই পয়েন্ট গ্রুপটাকে এক্সাম্পল হিসেবে নিয়ে তার অনেক পসিবল করসপন্ডিং ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন থাকতে পারে। আমি অন্ততপক্ষে আজকে 4টে 1 ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, একটা 3 ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, একটা 4 ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন আমি জাস্ট তোমাকে হোমওয়ার্ক হিসেবে দিলাম, আর একটা 9 ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন তুমি পেলে। ঠিক আছে? এবং যেটা তার মানে এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে তোমার যে কোন একটা পার্টিকুলার পয়েন্ট গ্রুপের করসপন্ডিং ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন ইউনিক না, অনেক পসিবল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন থাকতে পারে। এবার সেগুলো সবকটাই ইম্পর্টেন্ট নাকি তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট, সেগুলো আমি পরে আলোচনা করছি। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে প্রত্যেক ক্ষেত্রে দেখো ট্রেস অফ দ্য ম্যাট্রিক্স আমি সবসময় ক্যালকুলেট করে রেখেছি যে ট্রেস গুলোকে ক্যারেক্টার বলে। এই ক্যারেক্টার গুলো ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে ক্যারেক্টার টেবিল তৈরি করার জন্য। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট অবজারভেশন সেটা হচ্ছে এই যে 9 ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনে তুমি যে ক্যারেক্টার গুলোকে পেলে, কাই ইটা হচ্ছে 9, কাই 2 টা হচ্ছে C2 টা হচ্ছে -1, কাই সিগমা ভিটা হচ্ছে 3, আর কাই সিগমা ভি প্রাইম হচ্ছে 1। আর হয় আর যখন 3 ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন তুমি করেছিলে সেটা ছিল কত 3 -1 1 1। এবার এইখান থেকে এইগুলো কেমন করে পাচ্ছ দেখো, জাস্ট সিম্পলি এই 3 এর এই প্রত্যেকটার সঙ্গে এইখানে প্রত্যেকটার সাথে 3 দিয়ে গুণ করে দিয়েছো। সরি, প্রত্যেকটার সাথে 3 দিয়ে না, প্রথমটাকে তুমি 3 দিয়ে গুণ করেছো, তারপর একটা 1 দিয়ে গুণ করেছো, তারপর এটাকে 3 দিয়ে গুণ করেছো, তারপর হচ্ছে 1 দিয়ে গুণ করেছো। মানে বেসিক্যালি যেটা করতে পেরেছো সেটা হচ্ছে এই যে 3 ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন যে ক্যারেক্টার গুলো ছিল তার সঙ্গে তুমি কিছু নাম্বার দিয়ে গুণ করে তুমি বেসিক্যালি 9 ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনের ক্যারেক্টার গুলোকে পেয়ে গেছো। আচ্ছা, এবারে কেন এখানে 3 দিয়ে গুণ, কেন 1 দিয়ে গুণ, কেন 3 দিয়ে গুণ, কেন 1 দিয়ে গুণ? না, যত দিয়ে গুণ করছে এর মানেটা হচ্ছে যে ওই সিমেট্রি অপারেশনটাকে কাজ করাতে গেলে তোমার কতগুলো অ্যাটম সে বেসিক্যালি আনচেঞ্জ থাকছে বা তার পজিশনটা পাল্টাচ্ছে না। যেমন ধরো তুমি এই পার্টিকুলার কেসে যখন কাজ করাচ্ছ তখন 3টে অ্যাটমেরই পজিশন পাল্টাচ্ছে না, অর্থাৎ 3 দিয়ে গুণ। যখন C2Z তুমি করছো তখন শুধু অক্সিজেনটার পজিশন পাল্টাচ্ছে না, বাকি দুটো পাল্টে গেছে, তার মানে 1 দিয়ে গুণ। তুমি যখন সিগমা এক্সজেড তুমি কনসিডার করছো তখন সেটা বোর্ডের প্লেন যেহেতু, সেই জন্য কোনো অ্যাটমই তার পজিশন পাল্টাচ্ছে না, সেই জন্য 3 দিয়ে গুণ। আর সিগমা ওয়াইজেড যখন তুমি করছো সেটা বেসিক্যালি কি করছে না, অক্সিজেনটাকে বাদ দিয়ে H2 এবং H3 কে পাল্টে দিচ্ছে বলে সেটা তোমার 1 দিয়ে গুণ। তার মানে 3 1 3 1। তার মানে কি হলো দেখো, যে ক্যারেক্টার অফ এ পার্টিকুলার সিমেট্রি অপারেশন আর ইন এ হায়ার ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন সেটা কি হবে
ক্যারেক্টার অফ দ্যাট পার্টিকুলার সিমেট্রি অপারেশন in the three-dimensional matrix representation multiplied by number of unshifted atoms when that symmetry operation is performed. তুমি এই যে থ্রি ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন গুলো সমস্ত সিমেট্রি অপারেশনের ক্ষেত্রে কেন আমি বার করে রাখলাম, খুব ইম্পর্টেন্ট এটা। তার কারণটা হচ্ছে যে তুমি যদি কোনো হায়ার ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন ক্যারেক্টার বের করতে চাও, তুমি যা থ্রি ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটাকে নিয়ে সেখানে তুমি দেখো যে সিমেট্রি অপারেশনটাকে কাজ করাতে গেলে কতগুলো আনশিফটেড অ্যাটম থাকে, সেটাতে গুণ করলে তুমি কিন্তু সেটা পেয়ে যাবে। এবং এটা ভীষণ ইম্পর্টেন্ট। তার কারণটা হচ্ছে যে তুমি বুঝতেই পারছো যে যখন তোমার হায়ার ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন তুমি যাবে, তখন ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স গুলো এত বড় বড় হয়ে যাবে, সেগুলোকে হ্যান্ডেল করা খুব অসুবিধে। কিন্তু আলটিমেটলি দেখতে পাবে যে ক্যারেক্টারটাই আসল, মানে চরিত্রটাই আসল, বুঝেছো তো? সেটা আমি পরের দিন আলোচনা করব। হ্যাঁ, যে তোমার এই ক্যারেক্টারটাই যেহেতু আসল, তাহলে ম্যাট্রিক্সটা বের না করে বাইপাস করে তুমি ক্যারেক্টারটাকে পেতে পারো। মানে এমনি ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটাকে পেলে সেইখানে ডায়াগোনাল এলিমেন্টের যোগফল নিয়ে ক্যারেক্টার পেলে এক রকমের ব্যাপার। এবার কথাটা হচ্ছে যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্ট না করেও কিন্তু তুমি ক্যারেক্টারটাকে পেয়ে যেতে পারো এই রুলের সাহায্যে। হ্যাঁ, যে ক্যারেক্টার অফ দ্যাট পার্টিকুলার সিমেট্রি অপারেশন ইন দ্য থ্রি ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন মাল্টিপ্লাইড বাই নাম্বার অফ আনশিফটেড অ্যাটম হোয়েন দ্যাট সিমেট্রি অপারেশন ইজ পারফর্ম। তাহলে এই জায়গাটা পরিষ্কার। তাহলে আমি যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে যে কোন একটা পার্টিকুলার পয়েন্ট গ্রুপ তার হায়ার অ্যান্ড হায়ার ডাইমেনশনাল ইনফাইনাইট পসিবল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন থাকতে পারে। এবারে যেটা কথা হচ্ছে হায়ার ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনের ক্যারেক্টারটা তুমি জাস্ট থ্রি ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, মানে আমি হায়ার ডাইমেনশনাল বলতে 3, 6 মানে দুটো অ্যাটম আছে, তিনটে আছে, চারটে আছে, পাঁচটা আছে করে, মানে 3, 6, 9, 12, 15, 18, 21 ইত্যাদি। এই হায়ার ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনের ক্যারেক্টারগুলোকে তুমি যে থ্রি ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন ক্যারেক্টার থেকে বের করে ফেলতে পারছো, তাকে থ্রি ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন ক্যারেক্টার মাল্টিপ্লাইড বাই নাম্বার অফ আনশিফটেড অ্যাটম ডিউ টু অপারেশন অফ দ্যাট সিমেট্রি ডিউ টু পারফরমেন্স অফ দ্যাট সিমেট্রি অপারেশন। সেখান থেকে তুমি হায়ার ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন করসপন্ডিং ক্যারেক্টারগুলোকে পেয়ে যেতে পারছো। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আর একটা ক্যারেক্টার বের করার রাস্তা আমি তোমাকে নেক্সট দিন ভালো করে শেখাবো। সেটা হচ্ছে যে ক্যারেক্টার অফ সিমেট্রি অপারেশন আর ইন এ গিভেন বেসিস, সেটা হচ্ছে যে নাম্বার অফ বেসিস দ্যাট ডু নট চেঞ্জ পজিশন অ্যান্ড ডিরেকশন ডিউ টু সিমেট্রি অপারেশন আর, মানে এই যে এক্স ওয়াই জেড, মানে আই জে কে, বা শুধু আই, শুধু জে, শুধু কে, অথবা ফাই ওয়ান, ফাই টু, ফাই থ্রি, ফাই ফোর, এগুলোকে বলে বেসিস। এবারে তোমাকে যেটা করতে হবে যে সিমেট্রি অপারেশনটাকে কাজ করালে কতগুলো অ্যাটম আছে যার পজিশন ডিরেকশন কিচ্ছু পাল্টাচ্ছে, মানে কতগুলো বেসিস আছে যার পজিশন ডিরেকশন কিচ্ছু পাল্টাচ্ছে না, মাইনাস কতগুলো বেসিস আছে যার পজিশন পাল্টাচ্ছে না কিন্তু ডিরেকশন পাল্টাচ্ছে। এই ডিফারেন্সটাকে তুমি ক্যারেক্টারটাকে বের করতে পারো। তাহলে যেটা হচ্ছে কতগুলো বেসিস যার পজিশন এবং ডিরেকশন কিচ্ছু পাল্টাচ্ছে না, মাইনাস কতগুলো বেসিস যার পজিশন পাল্টাচ্ছে না কিন্তু ডিরেকশন পাল্টাচ্ছে। ঠিক আছে, সেই ডিফারেন্সটা থেকেও তুমি কিন্তু তোমার ক্যারেক্টারটাকে বের করে ফেলতে পারবে। যেমন ধরো আমি অ্যাজ ফর এক্সাম্পল বলছি, এই ধরো এই পার্টিকুলার কেসে ধরো ই কাজ করছো, এক্ষেত্রে কি হচ্ছে ক্যারেক্টারটা তুমি এমনি বের করে ফেলতে পারছো। দেখো এই যে 9টা বেসিস আছে, 9টা বেসিসের মধ্যে দেখো তুমি কি দেখতে পাচ্ছ না, কারোরই পজিশন ডিরেকশন পাল্টায়নি। তাহলে কত হলো 9 মাইনাস এর মধ্যে যে পজিশন পাল্টায়নি কিন্তু ডিরেকশন পাল্টে গেছে, এরকম কেউ নেই। তাহলে দেখো সবই তুমি প্লাস হয়েই আছে। তবে কত হলো 9 মাইনাস 0 অর্থাৎ 9 হয়ে গেল। এর পরেরটা খেয়াল করে দেখো, এর পরেরটা হচ্ছে একমাত্র তোমার এই যে পার্টিকুলার কেসে যে পজিশন এবং ডিরেকশন পাল্টায়নি শুধুমাত্র Z1টা, পজিশনও পাল্টায়নি, ডিরেকশনও পাল্টায়নি। এইটা এবার পজিশন পাল্টায়নি কিন্তু ডিরেকশন পাল্টে গেছে কজনের, না x1 এবং y1 এর। বাকি তো পজিশনও পাল্টে গেছে। তাহলে পজিশন যেগুলো পাল্টে গেছে সেগুলো তো ডায়াগোনালে আসবে না, সেগুলো ধর্তব্যের মধ্যেই রাখবো না। আমার তো ট্রেস বের করতে গেলে বা ক্যারেক্টার বের করতে গেলে ডায়াগোনালে থাকতে হবে না। ডায়াগোনালে থাকতে গেলে হচ্ছে তোমার বেসিক্যালি পজিশনটা পাল্টানো যাবে না, আর ডিরেকশনে যদি না পাল্টা সেটা পজিটিভ দিয়ে আসবে, আর ডিরেকশন যদি পাল্টে গেছে সেটা নেগেটিভ দিয়ে আসবে। তাহলে এই পার্টিকুলার কেসে দেখো পজিশন ডিরেকশন দুটোই পাল্টায় না, সেটা একজনের, আর পজিশন পাল্টায়নি কিন্তু ডিরেকশন পাল্টে গেছে দুজনে। তার মানে ক্যারেক্টার কত হবে 1 - 2 অর্থাৎ -1। সিমিলারলি যখন তুমি সিগমা এক্সজেড করলে দেখো এই পার্টিকুলার কেসে হচ্ছে পজিশন, মানে পজিশন ডিরেকশন দুটোই পাল্টায়নি, কার কার x1 z1 x2 z2 x3 z3, মানে ছজনের পজিশন ডিরেকশন তিনটেই পাল্টায়নি, আর পজিশন পাল্টায়নি কিন্তু ডিরেকশন পাল্টে গেছে তিনজনের y1 y2 এবং y3 তে। তোমার কত হবে, তাহলে তোমার 6 - 3 অর্থাৎ 3 হয়ে যাবে। তাহলে এই রকম করে পুরো জিনিসটা তোমায় করতে পারবে। তার মানে আলটিমেটলি ক্যারেক্টারটা খুব ইম্পর্টেন্ট। আমরা পরের দিন যখন ক্যারেক্টার টেবিল বা এই ধরনের কেসে যাবো তখন দেখবো যে অ্যাকচুয়ালি সিমেট্রি
মানে অপারেশনের করসপন্ডিং ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন বা ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন অফ দ্য পয়েন্ট গ্রুপ, এই ম্যাট্রিক রিপ্রেজেন্টেশনটাকে বাইপাস করেই কিন্তু তুমি ক্যারেক্টারটাকে পেয়ে যেতে পারো, যদি 3 ডাইমেনশনাল ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন ক্যারেক্টারগুলো তোমার মাথায় থাকে। অথবা কোন বেসিসের অ্যাবাউট এ তুমি অ্যাকচুয়ালি ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স তুমি করবে তুমি ভাবছো, সেই বেসিসটা যদি তোমার জানা থাকে আরকি, তো সেইখান থেকে তুমি কিন্তু ভিজুয়ালাইজ করে সরাসরি ক্যারেক্টারটাকে লিখে ফেলতে পারো। এটা। তাহলে আজকে বেসিক্যালি আমরা এই পর্যন্ত করলাম। তাহলে আমাদের যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা আজকে ভীষণ ইম্পর্টেন্ট কতগুলো জিনিস করেছি এবং দারুণ ইন্টারেস্টিং জিনিস। সেটা হচ্ছে যে সিমেট্রি অপারেশনসকে কেমন করে ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট করতে হয় এবং সেই সিমেট্রি অপারেশনের করসপন্ডিং ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স গুলো কেমন করে তোমার এটা দিচ্ছে, তোমার মানে একটা আবার গ্রুপ তৈরি করছে, যেটা বেশ ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ দ্য পয়েন্ট গ্রুপ হলো। এবার আমি 2-3টে পয়েন্ট এখানে উল্লেখ করলাম, সেটা হচ্ছে যে কোন একটা পার্টিকুলার পয়েন্ট গ্রুপে তোমার ইনফাইনাইট পসিবল তোমার ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন থাকতে পারে। সবাই নিশ্চয়ই ইম্পর্টেন্ট নয়, কোনগুলো ইম্পর্টেন্ট সেটা আমরা নেক্সট দিন আলোচনা করব। হ্যাঁ, সেটা হচ্ছে দেখবে ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন বা লোয়েস্ট ডাইমেনশনাল ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন গুলি অ্যাকচুয়ালি তোমার ইম্পর্টেন্ট, সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আর ক্যারেক্টারটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়ান্টিটি। তুমি যখন ওই ট্রান্সফরমেশনাল ম্যাট্রিক্স গুলোকে তুমি করলে তার ডায়াগোনাল এলিমেন্টের যোগফল বা ট্রেসটাই হয়ে যাবে তোমার ক্যারেক্টার। এবারে হায়ার ডাইমেনশনের ক্ষেত্রে পার্টিকুলারলি তোমার জাস্ট ম্যাট্রিক রিপ্রেজেন্টেশনটাকে বাইপাস করে কেমন করে ক্যারেক্টার বের করা যায় তার দুটো নিয়মও তোমাকে এই পার্টিকুলার কেসে আমি শেখালাম। ঠিক আছে? তো দেখো যা আলোচনা করেছি এই টোটাল জায়গাটা বুঝতে কারো কিছু অসুবিধা আছে? ভীষণ ইন্টারেস্টিং এগুলো, মানে ভীষণ ইন্টারেস্টিং এবং ভীষণ ইম্পর্টেন্ট এগুলো। দেখো কোথাও কোথাও কারো কিছু বুঝতে অসুবিধা হলো কিনা আমায় বলো। বলো কিছু অসুবিধা আছে?